দেখুন, বামনদেব চক্রবর্তী তার উচ্চতর বাংলা ব্যাকরণে লিখেছিলেন, বিশেষণ পদ যে পদটিকে বিশেষিত করে সাধারণত তাহার পূর্বে বসিয়া থাকে। আজ মুখ্য নির্বাচন কমিশনার পদটিকে মুখ্যমন্ত্রী যে যে বিশেষণে বিশেষিত করলেন তাহা অবশ্য অতীতে ইহার পূর্বে কখনো দেখা যায় নাই। আজ দিনভর রাজধানীতে একের পর এক নাটকীয় পরিস্থিতি দেখলো গোটা দেশ, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। গ্রেট লায়ার, অহংকারী, দাম্ভিক, দালাল, মিসবিহেভ করায় বৈঠক বয়কট করেছি, মিটিং ছেড়ে বেরিয়েই জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গালিগালাজ করে হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়করা, পাল্টা দাবি কমিশনের। নির্বাচিত সরকার ও সাংবিধানিক সংস্থার এই দ্বন্দ্ব কি গণতন্ত্রকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে? দ্বিতীয় প্রশ্ন। বঙ্গভবনে তল্লাশির অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে রাজধানীর রাজপথে মুখ্যমন্ত্রী। আবার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে ঢুকে পড়ে রাজ্য পুলিশ। কেন্দ্র হোক কিংবা রাজ্য, কোনো পুলিশই কি লক্ষণ রেখার তোয়াক্কা করে না? তৃতীয় প্রশ্ন। দিল্লিতে দাঁড়িয়েই অমিত শাহ দিল্লি পুলিশের বিরুদ্ধে রণংদেহী মুখ্যমন্ত্রী। সংঘাতের আবহে আজ রাতেই ডিএসপির নেতৃত্বে দিল্লি যাচ্ছেন রাজ্যের সশস্ত্র পুলিশের 22 জন বাছাই করা জওয়ান। এসআইআর ইস্যুতে এবার কি রাজধানীতে একেবারে সম্মুখ সমরে পশ্চিমবঙ্গ পুলিশ আর দিল্লি পুলিশ? চতুর্থ প্রশ্ন। রাষ্ট্রপতি শাসনের কায়দায় রাজ্যকে বাধা, ধনকরের মতো পরিণতি হবে। কমিশনকে বিজেপির আইটি সেল বলে নিশানা মুখ্যমন্ত্রী। এসআইআর ভণ্ডুল করলে রাষ্ট্রপতি শাসনে ভোট, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে সপ্তমে সংঘাত, কিন্তু ভোটে ফায়দা লুটবে কে? পঞ্চম প্রশ্ন। বোমা গুলির দাপটে কুরুক্ষেত্র কাকুলিয়া রোড, দুই গোষ্ঠীর মাথার সঙ্গেই তৃণমূল নেতাদের ছবি ঘিরে তুঙ্গে তরজা। তবে কি শাসকের আশকারাতেই বারবার আইনের শাসনকে চ্যালেঞ্জ করছে দুষ্কৃতীরা? তবে আজ শুরুতেই দেখাবো মুখ্যমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনের বৈঠকের দিন দফায় দফায় তোলপাড় দেশের রাজধানী। দেখুন। দিল্লিতে দিনভর তুলকালাম, Don't show us the muscle. এক ভবন থেকে আরেক ভবনে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখুন তো বাড়িতে পড়ে শাড়ি পরে বেরিয়েছে। রাজধানীতে রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. পাল্টা কটাক্ষ ছুড়ে দিল বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সে ড্রামা করছেন। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে দিয়ে ঘরে ঘরে কাজ করতে থেকে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে রবিবার দিল্লিতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআরকে দায়ী করেছেন মৃতদের পরিবার। সেই সব পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দিল্লিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের থাকার ব্যবস্থা করা হয় বঙ্গভবনে। তবে সোমবার সকালে হঠাৎ করেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ তৎপর হয় বলে অভিযোগ ওঠে। তোলেন ভয়ঙ্কর অভিযোগ। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। দিল্লি পুলিশ অমিত শাহের অধীনস্থ। বারবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদরা। आपने तो बंद नहीं किया ना, आपने तो बंद नहीं किया ना, आपने कहा आपने नहीं किया। आप कौन है? मेंबर ऑफ पार्लियामेंट बोले तो उधर से आया हूँ, देखिए ऊपर से हम तो बोले आपको मेंबर ऑफ पार्लियामेंट। आपको चश्मा लगेगा? मैं इंट्रोडक्शन पूछ रही हूँ। नहीं, मैं इंट्रोडक्शन आपको क्यों दूँ? आप उससे भी बात आप, हाँ मैं गुस्से में हर वक्त रहती हूँ। নির্বাচন কমিশনে যাওয়ার আগে বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক। সকালে ছিল ঘরে পরার শাড়ি, উপরে সাদা চাদর, বিকেলে তার পরনে কালো শাল। মৃতদের পরিজনদের গায়েও কালো চাদর, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো সোয়েটার। অর্থাৎ কালো পরে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। এভাবে দিল্লি পুলিশ ঘিরে রেখেছে বঙ্গভবন, এই আনপ্রেসিডেন্টেড। নরেন্দ্র মোদী, অমিত শাহ পাগল হয়ে গেছে। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি। He is very arrogant और झूठा बात कह रहे हैं।
He's a great liar. সব মিলিয়ে দিল্লির বুকে ধুন্ধুমার। বিজেন্দ্র সিংহ ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখনো বঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, ক দফায় ভোট হবে তাও ঠিক হয়নি। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে তাও ঠিক নেই। তাতে কতজনের নাম থাকলো আর কতজনের নাম বাদ গেল তাও সামনে আসেনি। কিন্তু তাতে কি, পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির উত্তাপ গোটা দিন ধরে ছড়িয়ে পড়ল দেশের রাজধানীতে। দিল্লি পুলিশের বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ জানালেন যে বঙ্গভবনের ঘরে ঘরে ঢুকে তারা খানা তল্লাশি চালিয়েছে। বঙ্গভবনের গেট আগলে এই দেখলেন আপনারা খানিকক্ষণ আগে রীতিমতো দিল্লি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন কাকলি ঘোষ দস্তিদার। আর সংসদের বাইরের এই উত্তাপ সংসদের মধ্যে ছড়িয়ে পড়বে না তা আবার কখনো হয় নাকি? সংসদের ভেতরে অমিত শাহকে দিল্লি পুলিশের কাজকর্ম নিয়ে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাও রাহুল গান্ধীর বক্তব্যের সময়। তবে আজ প্রথম বক্তা অবশ্যই সজল ঘোষ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কার্যত অভিযোগ করছেন যে অমিত শাহ বাংলায় এলে এখানে নাকি লাল কার্পেট পেতে তাকে স্বাগত জানানো হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে নিজেই বলছেন, সজল তোমরা নাকি কালো কার্পেট বিছিয়ে দিচ্ছ। সত্যি? এখন ব্যাপারটা হচ্ছে কালো রংটার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ ভালোবাসা আছে, বিশেষ কাউকে আর কি এটা দিয়ে খুশি বার্তা দিতে চান। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখুন মমতা ব্যানার্জি, আমরা ছোটবেলাটা ঠাকুমার ঝুলিতে পড়তাম যে রাক্ষসের প্রাণ টিয়া পাখির ভেতরে আছে, ওই টিয়া পাখিটাকে মারতে পারলে রাক্ষস মরে যাবে। তো এসআইআর এর ভেতরে যে মমতা ব্যানার্জি সরকারের প্রাণটা লুকিয়ে আছে, এটা কিন্তু আমরা ভালো বুঝতে পারছি। যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে, আপনি ভাবুন আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং, আপনি হলে কি করতেন? মিটিংটা অবধি অপেক্ষা করতেন, তারপর আপনি সুপ্রিম কোর্টে যেতেন। যে কোনো সাধারণ মানুষ যেতেই পারে, কিন্তু তিনি আগে থেকেই ভাবলেন মিটিংয়ে যাই হোক না কেন আমি আদালতে যাব। ব্যাপারটা হচ্ছে, আপনারা যেদিন সকাল থেকে মমতা ব্যানার্জিকে দেখাবেন না, সেদিনই উনি এই নাটকটা করবেন টিভিতে বেঁচে থাকতে, মানুষের কাছে বেঁচে থাকতে, যে আমি কত তোমাদের হয়ে লড়ছি। এই যে যাদের নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বিশেষণগুলো গ্রেট লায়ার, অহংকারী, দাম্ভিক, দালাল, মিসবিহেভ করেছেন নির্বাচন কমিশনার। আয়নার সামনে দাঁড় করান, সবগুলো উনি দেখতে পাবেন। আয়নার সামনে, বাড়িতে যদি আয়না থাকে সবগুলো উনি দেখতে পাবেন। এমনকি এই যে ভাইপো বলছিল না ভূতকে নিয়ে হাঁটছে, এই জাতীয় কথাবার্তা, আজকে ওই বাড়িটাকে, ওই 36 নম্বর না 35 নম্বর না কোথায় কি হরিশ্চন্দ্র স্ট্রিটের যে বাড়িটা আছে, তাকেও মানুষ কিন্তু ওই ভূতের বাড়িই বলবে আগামী দিন। আমি আপনাকে বলছি যে দেখুন, এই যে কাকলি ঘোষ দস্তিদারকে আপনি দেখালেন, এই মানুষটা, এটা পুরো ফ্যামিলি ডাক্তার, বাড়ির অ্যালসেশিয়ানটা সত্য, কিন্তু সে একটা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারে না। আপনার আর্কাইভে আছে, দেখান, হাতের লেখা দেখলে বুঝতে পারবেন যে এরা কোনোদিন স্কুলে কলেজে গেছে বলে মনে হবে না। আমি বলছি সবাইকে নিয়ে গেছেন, খুব ভালো কথা। অশোক দাসের ফ্যামিলিকে নিয়ে গেছেন। যে বিএলওর স্ত্রী অভিযোগ করেছিলেন, যার অডিও সমস্ত ভাইরাল হয়েছিল, যে অনন্যা ব্যানার্জি বলে একজন কাউন্সিলর এবং রাজু বিশ্বাস না কি নাম একজন ওখানকার সমাজবিরোধী এত ভয় দেখাচ্ছে, যার জন্য ওই বিএলও ভদ্রলোককে আত্মহত্যা করতে হলো। আমি বলছি দেখুন, এগুলো হচ্ছে নাটক, পুরোটা নাটক। দেখুন, বাঁচবার একটা মরিয়া চেষ্টা। আপনি দেখবেন নির্ভয়া কাণ্ডের পরে যখন ফাঁসির নির্দেশ এলো, প্রতিদিন উকিলরা কোনো না কোনো অজুহাতে 2 দিন 4 দিন 5 দিন করে ফাঁসির আসামিদের জীবন বাড়াচ্ছিল। এটাও কিন্তু টাইম কিলিং ব্যাপার। আমি বলছি, এই যে বলছেন বঙ্গভবনে তল্লাশি হয়েছে, মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যদি দম থাকে তাহলে সেখানকার সিসিটিভি বার করে দেখিয়ে দিই। এ তো বলবে না যে ওখানকার টেকনিক্যাল গ্লিচ হয়েছে, বঙ্গভবনের সিসিটিভিতে কিছু দেখা যায়। বঙ্গভবনের সিসিটিভি আছে, তোমার মনে থাকবে যে সাকেত গোখলে গ্রেফতারের সময় সেই নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। সময় মতন টেকনিক্যাল গ্লিচ হয়, কিন্তু আমি বলছি একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা দেখা যাচ্ছে, যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় মমতা ব্যানার্জি একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছেন না, রাষ্ট্র ভার্সেস রাজ্যের একটা লড়াইতে নিয়ে যাচ্ছেন। এই যে 22 জন পুলিশ অফিসার, নিশ্চয়ই তারা খালি হাতে খোলকীর্তন নিয়ে যাবে না, তারা বাছাই করা র‍্যাফের অফিসার, আর্মস নিয়ে যাবেন। এবং তাদের যদি ওখানে এবার ওখানকার পুলিশ আটকায়, রোধ করে, ওদের যদি অ্যারেস্ট করে, ওদের যদি কিছু হয়, তার দায় কিন্তু মমতা ব্যানার্জির। এবং যেদিকে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলছি দেখুন, নিয়েই যখন যাচ্ছেন, এই সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে কি লাভ? যারা আলটিমেটলি, যাদের একটা সার্ভিস রেকর্ডের জন্য তারা কতটা করবে না করবে এটাও কিন্তু বলা যাচ্ছে না।
তার থেকে শওকাত, কেষ্ট, উদয়ন এদের যদি সিভিক ভলেন্টিয়ারে জয়েন করিয়ে আজকে তাতে যদি নিয়ে যেতেন আমার মনে হয় ভালো রেজাল্ট। রাজধানীর বুকে তুমি একটা প্রায় সিভিল ওয়ারের ডাক দিচ্ছ, কিন্তু সজল আমি ডাক দিচ্ছি। আমার শুধু উনি পুলিশ ডাকছেন আর ডাক দিচ্ছি আমি, দাদা একটা কি জাস্ট বলেন? পজিশনে আপত্তি আছে, সেটা হচ্ছে চিকিৎসক এবং চিকিৎসা একটা নোবেল প্রফেশন, তার সঙ্গে সরাসরি অ্যালসিশিয়ানটা পাশে না বসাতে পারতে, বাকি আর কিচ্ছু আমার বলার দাদা নেই। বাংলার মানুষ কিন্তু এটাতে কোনো আপত্তি করবে না। আচ্ছা বেশ, আপত্তি অরূপ চক্রবর্তী করবে কিনা আমি পরের বক্তার কাছে আসব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে আজকে এই গোটা দিনে সবার নজর ছিল 4:30 ওই বৈঠকে কি হয়। জ্ঞানেশ কুমারকে বৈঠক থেকে বেরিয়ে একেবারে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, যে বিশেষণগুলো ব্যবহার করলেন, আমি বলছি ব্যাকরণ মেনে বামনদেব চক্রবর্তীর বইতেও খুঁজে পাওয়া খুব দুষ্কর। তার কারণ গ্রেট লায়ার, মিথ্যেবাদী, অহংকারী, দাম্ভিক, দালাল, মিসবিহেভ করেছেন, একেবারে সরাসরি তীব্র আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রীর। দেখুন, বৈঠকের আগে সংঘাত, বৈঠকে সংঘাত, বৈঠকের পরে সংঘাত। झूठा बात कह रहे हैं, he's a great liar, all a lie, garbage of lies। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সে ড্রামা করছেন। মুখ্য নির্বাচন কমিশনার বনাম মুখ্যমন্ত্রী সংঘাতের পারদ সপ্তমে। এতদিন আক্রমণ চলছিল চিঠি চাপাটিতে, এবার একেবারে সামনাসামনি। हम लोगों को ह्यूमिलिएट किया है, हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से, हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है, इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। তার সঙ্গে উদ্ধত ব্যবহার করা হয়েছে, অসম্মানজনক ব্যবহার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এইসব অভিযোগ করে বৈঠক চলাকালীনই বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 घंटा तक अंदर में चला, 4:10 से 5:30, 5:40 तक 1.5 घंटा क्या हुआ अंदर में किसी को पता नहीं। अंदर में दोस्ती, बाहर में कुश्ती, ये सब बंगाल का लोग को मालूम है। ममता बनर्जी सच बात नहीं बोलती है, झूठा बात उनका आदत है, ये सबको पता चल गया है। সোমবার বিকেলে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। I have not seen this type of election commission. He is very arrogant. इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि आई एम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He is a great liar, all a lie, garbage of lies। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে আবার দাবি করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দেন। নির্বাচন কমিশন সূত্রে আরও দাবি করা হয়েছে, তৃণমূল নেতারা খোলাখুলি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করছেন। নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। बीजेपी रहेगा तब तो सब रहेगा ना, आप लोगों को कुर्सी बचेगा, लेकिन आप तो कुर्सी आज बचा सकता है, काल नहीं बचेगी। हमने बहुत इलेक्शन कमीशन देखा, कभी ऐसा कोई पार्टी के लिए पैलआउट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। यदि उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा चीज ऐसा बिहेव करे। एपांग ओपांग झपांग আমরা সবাই ড্যাং ড্যাং, ড্রামাবাজি, ফুল নাটক। উনি একটাও সত্য কথা বলেন না। নির্বাচন সদন থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের নাম করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। मैंने बोला आपका हाल भी धनकर का माफिक होगा, आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं। धनकर जी ने भी ऐसा ही किया था, हमारा स्टेट में भी गवर्नर था, हर रोज हमारा खिलाफ में बोलते थे। এসআইআরে এমন ব্যথা পেয়েছেন মুখ্যমন্ত্রী, এখন গালিগালাজ করতে শুরু করেছে, এখন অনৈতিক কথাবার্তা বলতে শুরু করেছে, যা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। অতএব যখনই বুঝবেন গালিগালাজ করছে,
তখনই বুঝবেন সর্বনাশের শেষ সীমায় চলে এসছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর নামে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি শাসনের কায়দায় সরকারের হাত পা বেঁধে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक द प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल, आई विल नॉट लीव इट टू देम। बेंगल इज बीइंग टारगेटेड। 5 মে রাত্রি 12টার মধ্যে ভোট যদি না হয়, সরকার যদি না হয়, আপনার আমার কাউকে চাইতে হবে না, এই লোকভবনই হবে পশ্চিমবাংলার শাসক, রাষ্ট্রপতি শাসন চালু হবে। বঙ্গভবন ঘিরে দিল্লি পুলিশের সাথে তৃণমূলের তুলকালামের মধ্যেই দিল্লিতে রাজ্য পুলিশের টিম, একজন ডিএসপি ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দিল্লি পৌঁছচ্ছে 22 জনের দল। টিমে রয়েছে মহিলা ও পুরুষ পুলিশ। ব্যারাকপুর থেকে আনা হয়েছে ফোর্স। পুরুষ পুলিশ কর্মীরা র্যাফের 3rd ব্যাটালিয়নের এবং মহিলা পুলিশদের আনা হয়েছে রাজ্যের সশস্ত্র বাহিনীর 2nd ব্যাটালিয়ন থেকে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দিল্লি পুলিশের বক্তব্য, কোনো ঘরে ঘরে রেড হয়নি, মোটেই কারুর ঢোকা এবং বেরোনো আটকানো হয়নি, শুধুমাত্র ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে বলে দিল্লি পুলিশ গেটের কাছে ফোর্স বাড়িয়েছে। তৃণমূল বলছে ওসব জানি না। বঙ্গভবনে কেন দিল্লি পুলিশ ঢুকবে, এর অবশ্য একটা ইতিহাস আছে, আমি এই অনুষ্ঠানে পরে একেবারে সন তারিখ দিয়ে সে কথায় আসবো। কিন্তু পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তী নিঃসন্দেহে এই প্রশ্নেরও জবাব দেবে যে কেন্দ্রীয় এজেন্সির কোনো বেসরকারি অফিসে যখন রেড করছে তখন কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ সেই ঘটনাস্থলে কেন ঢুকবে। অর্থাৎ কেন্দ্র বা রাজ্য কেউ কি একটা ফেডারেল কাঠামোর লক্ষণ রেখাটাকে মানে, নাকি রাজনীতি প্রতি মুহূর্তে দুপক্ষকেই একেবারে সেই লক্ষণ রেখাটা পার হওয়ার জন্য বাধ্য করে? যদি মানত তাহলে দুদিন অন্তর ওই কেন্দ্রীয় এজেন্সি আর রাজ্য পুলিশের কুস্তি তো আমাদের দেখতে হতো না। অরূপ কি বলে? সুমন, প্রথমত তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর রয়েছে। দুটি ক্ষেত্রেই বেআইনি কাজ করেছিল। বেআইনি কাজ আজকে করেছে দিল্লি পুলিশ, সেদিনকে করেছিল ইডি। বাহ, বেআইনি ইন্ট্রুটার, কার্যত অবৈধ অনুপ্রবেশকারীর মতো আজকেও ঢুকেছে। শোলের কয়েনটা হয়ে গেল, চিত ভি মেরি পট ভি মেরি। আমি সুমনদের গলার অবস্থা খারাপ, সুমনদে বলছিলেন, আমি চাইবো তার গলাটা একটু রেস্টে থাক, যদি মাঝখানে বেশি আমার গলাটা রেস্টে থাকলে অনেকেরই আরাম হয়, কারণ একটু যদি কোনো সন্দেহ একটু বলতে যদি অ্যালাউ করেন, কারণ বিজেপির প্রতিনিধি টানা বলেছেন। আমি আজকে গলার সৌজন্যে তুমি আজ আরাম করো না। আমি আজকে দেখছিলাম যে ওই নাজি জার্মানির যে ছবি আমরা ইতিহাসের বইয়ে পড়েছি, হিটলার আর হিমলারের নতুন গেয়ারিং গোয়েবলসদের আজকে দেখলাম কার্যত যে কথা বলছিলেন একাধিক ভিডিওতে, এবং তার মধ্যে অনেকগুলো সমাজ মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ পরিষ্কার বলছে কোট আনকোট যে তাদের কাছে ওপর মহলের অর্ডার আছে। আপনাদের ভিডিওতে দেখা গেছে যে ওপর মহলের অর্ডার আছে যাতে এখান থেকে কাউকে বের করতে না দেওয়া হয়। তো এই ওপর মহলটা কে, আর অর্ডারটা কার? অর্ডারটা কোথায়? সেই অর্ডারটা যখন কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক ব্যক্তি দেখতে চাইছেন, অর্ডারটা তো দেখাতেই পাচ্ছেন না, উল্টে সেই পুলিশ অফিসাররা পালিয়ে যাচ্ছে। আমার গলা খারাপ, কিন্তু এত খারাপ কি যে আমি ওটাকে আর রিকোড করতে পারবো না। বলেছে ওপর মহলের অর্ডারে ডিউটি করছি, বেরোতে ঢুকতে দেবো না। একবারও ফুটেজে শুনি, বলছি শুনে নিন একটুখানি। যদি ওপর মহলের অর্ডারে ডিউটি করে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী যাওয়ার সাথে সাথে পালালেন কেন? আপনাদের ক্যামেরায় দেখা গেছে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন সুরসুর করে পালিয়ে যাচ্ছেন সাইডে কেন? যদি আপনি ডিউটি করতে থাকেন সত্যনিষ্ঠার সাথে পালালেন কেন মুখ্যমন্ত্রীকে দেখে? আসলে সমস্যাটা অন্যখানে। সমস্যাটা হচ্ছে এই দালাল, এই অহংকারী, এই দাম্ভিক নির্বাচন কমিশন, যা ইতিমধ্যে দেশের মানুষ তাকে নির্যাতন কমিশন বলেছে, আজকে তাকে দেখা যাচ্ছে কৃতদাস কমিশনে পরিণত হতে। আমাদের বলা হয়েছিল কি যে 2002 সালের তালিকায় যদি নাম থাকে কোনো ভয় নেই, যদি নাম না থাকে বাবা মায়ের নাম থাকে প্রোজেনি ম্যাপিং হবে, কোনো ভয় নেই। 58 লাখ মানুষের নাম বাদ গেল যারা মৃত, এবং যার মধ্যেও প্রচুর মৃত মানুষ, তারা কার্যত জীবিত। যেই মানুষগুলো যাতে সংবাদ মাধ্যমের সামনে না আসে বা নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে না পারে, তার জন্য ডেলিভারেটলি এই ব্লকেজ তৈরি করা হয়। 58 লক্ষের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী কথা আজকেও বলা হয়েছে। কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম চিহ্নিত করে নির্বাচন কমিশন জানিয়েছে? প্রথম প্রশ্ন এখানে। আমাদের প্রথম থেকেই আপত্তি ছিল যে ডালমে কুচ কালা হ্যায়। আসলে পরে দেখলাম ডালমে কুচ কালা না, ওই 1,36,00,000 গল্পটা যখন এলো বুঝলাম পুরো ডালটাই কালো ছিল। আসলে ডালমে কুচ কালা নেই, পুরো ডালই কালাটা। এই যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি। সুমন একটু আগে বলছিল যে কাকলি ঘোষ দস্তিদারের কথা বলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কি অশিক্ষিত বিজেপির প্রতিনিধি বললেন।
আমি জানতে চাই, দেবজিৎ সরকার বিজেপির রাজ্য জনতা যুব মোর্চার সভাপতি ছিলেন, এখন ওনাদের দলের সজল প্রধান মুখপাত্র নয়, দেবজিৎ প্রধান মুখপাত্র দলের অফিসিয়াল পোর্টফোলিওতে। তার মাকে ৭৭ বছর বয়স্কা মা, মাসিমাকে আমি প্রণাম জানাই, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এর জন্য। এই অসভ্যতা নিয়ে ওনার মা কি রোহিঙ্গা অনুপ্রবেশকারী? আমি জানতে চাইছি। স্বপন দাশগুপ্ত সে কি অশিক্ষিত নাকি, যে কি অ্যালসেসিয়ান ডোবারম্যান বলছিল? এরা তো সবাই জেন্টলম্যান। তাহলে এই জেন্টলম্যানদের কেন এই হয়রানির শিকার হতে হচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপি দিতে পারছে না। কিন্তু বিজেপি উত্তর দিচ্ছে কার? দালাল নির্বাচন কমিশনার হয়ে করলে। এর আগের বার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সরাসরি বলেছিলেন যা যা কথা হয়েছে হিম্মত থাকলে আপনারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। সুমন, 1 মাস হয়ে গেছে, এখন অব্দি সিসিটিভি পাইনি। সেদিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি মনোনীত, আমরা নির্বাচিত। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, বৈঠক বয়কট করে বেরিয়ে আছেন, তখন নির্বাচন কমিশনার তার পক্ষ থেকে বলছে আপনারা কি নির্বাচনটা এভাবেই বয়কট করবেন? তো মানে নির্বাচন কমিশন কি লেভেলে ডেসপারেট যে বিজেপির হয়ে দালালি করতে করতে, এই জন্যই বলছি এটা কৃতদাস কমিশন, এটা নির্যাতন কমিশন নয়, কৃতদাস কমিশন। আমি সব বুঝলাম, কিন্তু আমার প্রথম প্রশ্নটা তুমি যেখান থেকে শুরু করলে যে বিজেপির প্রতিনিধি এই বলেছেন ওই বলেছেন, পাশাপাশি তো বিজেপির প্রতিনিধি একটা চ্যালেঞ্জও করেছেন যে বঙ্গভবনের সিসিটিভি ফুটেজটা কেন রাজ্য সরকার, নির্বাচন কমিশন তো 1 মাসেও তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ফুটেজ বাইরে আনলো না, রাজ্য সরকার সাহসে ভর করে আজকে সকালে সত্যি ঘরে ঘরে রেড হয়েছে কিনা সেই ফুটেজটা সামনে আনবে কবে? আমরা আজকে ওপেন চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, নির্বাচন কমিশন 1 মাস আগে, আজকের তারিখে আরে দিন, তোমার চ্যালেঞ্জ তো বুঝলাম, 1 মাস আগে তুমি ফুটেজ প্রকাশ করুন, আজকে বঙ্গভবনের ফুটেজটা সামনে আনবে কিনা বলো। তার মানে আপনিও স্বীকার করে নিলেন যে নির্বাচন কমিশন আসলে মিথ্যাবাদী, নির্বাচন কমিশন যে মিথ্যাবাদী এটা আপনিও স্বীকার করে নিলেন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে তখন আমার বৈধ সময়ের মধ্যে আর করিনি আর কি, যে আপনারা আমাদের দুজনকে অন্তত সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য হচ্ছে, বলছে ওপর মহলের অর্ডার, বাকিটা কিন্তু মমতা ব্যানার্জির মতন মিথ্যাচার, যে ওপর মহলের অর্ডারে ডিউটি করছে। আর মমতা ব্যানার্জিকে দেখে তো সবাই পালাচ্ছে, হুমায়ুন পালালো, যে কোনো ডিসিপ্লিন ফোর্স ওপর মহলের অর্ডারেই ডিউটি করে, পৃথিবীতে নিজের অর্ডারে কে ডিউটি করে? ঘরের দরজা ভাঙতে কার অর্ডারে এসেছিল সেটাও নিয়ে আমি প্রশ্ন করছি না। আমি বলছি ওনাকে দেখলে মিলিটারি পালায়, ওনাকে দেখলে পুলিশ পালায়, ওনাকে দেখলে বাংলার মানুষও পালায়। আমি দেখছি খালি, সে তো বোঝাই যাচ্ছে, ভোটের রেজাল্টে প্রতিদিন বোঝা যাচ্ছে কাকে দেখলে পালাচ্ছে। আমি না ওইখানে যে মুখগুলো দেখছিলাম যাদেরকে সঙ্গে নিয়ে এসছেন, আপনি পারলে আবার দেখান সেই মুখগুলো, ভাবলে সেন তারা ভাবছে আমরা কোথায় এসে পড়লাম, কার হাতে এসে পড়লাম। এই যে ব্যাপারটা সেটা কিন্তু মানে চেহারাগুলো বলে দিচ্ছে যে কোনো না কোনো ভয় দেখে অথবা লোভ দেখে তাদেরকে নিয়ে এসেছে। তোমার এইটার সঙ্গে আমি একমত নয়। কেউ আজকে পৃথিবীতে কচি শিশু নয়, যার ফলে তাদের তৃণমূল বা নিয়ে গেল দিল্লিতে, তারা স্বেচ্ছায় যায়নি, এটা আমি মুখ দেখে অন্তত বুঝতে পারছি না। তারা যদি মুখ খোলে বুঝতে পারবো। 100টা কেস আপনি দেখাতে পারেন যেখানে তৃণমূল কর্মী তৃণমূলের হাতে মরে যাওয়ার পর সিবিআই চেয়ে পরের দিন বউ বলছে আমি দিদির পুলিশেই সন্তুষ্ট। আপনি মানুষগুলো অপমান করলেন, সজলদা, মানুষগুলো অপমান করছে, তারা গেছে, আপনারা তাদের উপর ভরসা রাখছেন না। সরাসরি অভিযোগ ছিল, কিন্তু তারপরে তার স্ত্রী আর মুখই খুললো না। আপনারাও মুখ দেখাতে পারেন। একটাই জিনিস, 12 জন ওখানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজনও কি রোহিঙ্গা না? তাদের 10 জন তাদের তোমরা জোর করে নিয়ে গেছো, তাদের মুখের মধ্যেও কোনো স্বতঃস্ফূর্ততা খুঁজে পাইনি। রিড করতে পারছে, বাংলার মানুষের মন রিড করতে পারছে না বলেই প্রতিবার নির্বাচনে ঘাট ধাক্কা খাচ্ছে। প্রতিটা নির্বাচনে ধাক্কা খাচ্ছে। বাংলার মানুষের একদম মনের মানুষ, আরে ভাই রিড করেছি তো, এরা মনের মানুষ, আমরা জিতে চাকরি খেয়েছে, এরা মনের মানুষ, মামলাটা তোমরা করেছিলে যাতে চাকরি যায়, 32,000 চাকরি মনের মানুষ, 32,000 চাকরি পেতে চেয়েছে। একটা কথা বলছি, এই যে দিল্লি পুলিশকে নিয়ে যে অসভ্যতামিটা করছে আপনাদের সরকার, এই অসভ্যতামিটার রেজাল্ট কিন্তু আপনাকে আমাকে পেতে হবে। দিল্লি পুলিশ দিল্লিতে রাস্তা আটকাতে পারে না, পরের দিন আদানিকে নিয়ে নরেন্দ্র মোদী চলে যায় ভুটানে ব্যবসা করতে, দিল্লি পুলিশ এই অপদার্থ দিল্লি পুলিশ সব ঠিক আছে। আমি বলছি, আমি অরূপকে শুধু মনে করিয়ে দেবো, দিল্লি পুলিশ খুব খারাপ, এত সমালোচনা করছে অরূপ, এবং তার ভেতরে ন্যায্যতা আছে। কিন্তু আমি বলছি যে কলকাতা পুলিশ কাকুলিয়া রোডে 6 মাসের মধ্যে 2বার বোমাবাজি করে এই অনুষ্ঠানে, সেটাও আলোচনা করবো, তার সমালোচনা হবে না?
আমি বলছি পুলিশ, আমি আসবো, ব্যাস আমি থামালাম। তার কারণ দেখুন, আপনারা জানেন গলার অবস্থা খারাপ। প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছিলেন যে গত সপ্তাহে, গোটা সপ্তাহে 7 দিনে কেন এই লাইভ অনুষ্ঠান করতে পারিনি। এর পিছনে বিমান বসুর সাক্ষাৎকারের কোনো অবদান নেই। ওই সাক্ষাৎকার নেওয়া 13ই জানুয়ারি। আসলে সত্যি কথা বলতে এমন অসুস্থ হয়ে পড়েছিল আমার গোটা পরিবার, 83 বছরের বাবা থেকে 17 বছরের ছেলে অবধি ভাইরাল ফিভারে শুয়েছিলাম। সুতরাং আজকে গলার জোর নেই, কিন্তু অবশ্যই যুক্তির জোর থাকবে। ঠিক এইখান থেকে আমি একটু স্মৃতিতে চলে যাব যে জ্ঞানেশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষণের কথা হচ্ছে। এতগুলো বিশেষণ এর আগে জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কি কি বলেছেন তারা এবং কি কি বিশেষণ ব্যবহার করেছেন দ্রুত একবার মনে করিয়ে দেবো। কিন্তু তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে আসবো যে আমাদের এই রাজ্যের 22 জন র্যাফের বাছাই করা অফিসার রাত 2:30-এর ফ্লাইটে দিল্লি যাচ্ছেন কেন, আসবো। কিন্তু তার আগে ঠিক কি বলেছিলেন জ্ঞানেশ কুমার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরের প্রতিবেদন। और क्या क्या चाहिए? खाली अपना बेटी को लिए, दामाद के लिए, जिसको डीएम बनाने के लिए। রাজনৈতিক তাপে পুড়ছে দিল্লি। ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তুলে আনলেন তার মেয়ে ও জামাইয়ের প্রসঙ্গ। और क्या क्या चाहिए? खाली अपना बेटी को लिए, दामाद के लिए, जिसको डीएम बनाने के लिए। अरे उसका क्रेडिबिलिटी है तो खुद बनेगा, इसके लिए आप डरते हैं? पर्दा का पीछा में क्या है? हमने बोला आपको भी एक दिन सफर करने पड़ेगा। এর আগেও একইভাবে আক্রমণ শানাতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির হয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহের হয়ে কাজ করার অভিযোগ নতুন নয়। বারবার এই অভিযোগ করেন রাহুল গান্ধীরা। কিন্তু বারবারই তার মেয়ে ও জামাইয়ের প্রসঙ্গ তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান। এই মুখ্যমন্ত্রীর পূর্ণ পরিকল্পনা হচ্ছে এসআইআরকে ভণ্ডুল করো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলো। এর চাল ধরা পড়ে গেছে। কে নিরপেক্ষ, কে পক্ষপাত দুষ্ট, কে ঠিক বলছেন, কে রাজনীতি করছেন? এসআইআর আবহে সাধারণ মানুষের মনে অজস্র প্রশ্ন, কিন্তু উত্তর নেই। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 2019 সালে কলকাতার লাউডন স্ট্রিটে সিবিআই অফিসার আর কলকাতা পুলিশের ধস্তাধস্তি আমরা দেখেছি। এবছর ইডি অফিসারদের সঙ্গে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সংঘাতও আমরা দেখেছি। কিন্তু এ সবই বুঝলেন এই রাজ্যে দেখেছি, ওই লাউডন স্ট্রিট আর সেক্টর 5-এ। কিন্তু এবার কি রাজধানীতে দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের সংঘাতের সাক্ষী থাকতে হবে নাকি আমাদের? কেন এই প্রশ্ন করছি? আজই রাতে আবার বলছি, একজন ডিএসপির নেতৃত্বে রাত 1:45 ফ্লাইটে বাছাই করা 22 জন র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ান তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আজ দুপুরেই অতিরিক্ত ফোর্স পাঠানোর একটা নির্দেশ আসে এবং তারপরই ব্যারাকপুরে রাজ্য পুলিশের 2টো ব্যাটালিয়ন থেকে 11 জন মহিলা এবং 11 জন পুরুষ র্যাফ সদস্যকে বেছে বেছে দিল্লি পাঠানো হচ্ছে এবং এই মুহূর্তে যখন এই আলোচনা আমি করছি তারা এয়ারপোর্ট পৌঁছেও গেছেন।
আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুল, এর তাৎপর্য কি হতে পারে কারণ? দেখুন, পশ্চিমবঙ্গের যে পুলিশ অফিসাররা দিল্লিতে যখন পৌঁছবেন তখন সেখানে তারা এই যে ধনী লোকেরা, অভিনেতারা, প্লেয়াররা, বাউন্সার রাখেন টাকা খরচ করে, সেই জিনিস, তার বেশি কিছু না। কারণ এই রাজ্যেও কিন্তু তাহলে প্রশ্ন উঠবে যে মুখ্যমন্ত্রীর এটা তো প্রি শিডিউলড একটা মুভমেন্ট, সেখানে আগে তারা গেলেন না কেন? দেখুন, মুখ্যমন্ত্রী, আমি অনেক দিন আগে থেকে বলার চেষ্টা করছি যে উনি একটা ভিকটিম কার্ড খোঁজ করছেন। 21 সালে সেই নন্দীগ্রামে তার পায়ে লেগেছিল বলে কোথাও ফার্স্ট এড না নিয়ে পিজিতে এসে ব্যান্ডেজ করে উনি ভোট করেছেন। তারও আগে বেদি ভবনের কথা আপনাদের মনে আছে, 98 সালে। তখন তিনি এটা প্রচার করেছিলেন, তিনি তার ঘোষণা অনুযায়ী তিনি কুমারী মহিলা, তো তার শাড়ি ছিঁড়েছিল, ব্লাউজ ছিঁড়েছিল, হাত কামড়েছিল আর কে পাসনন্দা বলে একজন আইপিএস অফিসার। এরপরে 11 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন, এই পাসনন্দা কমিশনার অফ পুলিশ ছিলেন, তাকে সরাননি। আমি সেটাও বলছি না। 2012 সালের নভেম্বর মাসে তার বাড়িতে কালী পুজোর কথা, দেখুন, সোনালী গুহ এরকম যারা আছে তাদের আপনি এখনও কথা বলতে পারেন যে পচাকে ডাক। পচা মানে পাসনন্দা। পচা তখন ইউনিফর্ম পরে পায়ের জুতো খুলে খিচুড়ি ডিস্ট্রিবিউট করছেন। আচ্ছা বলুন, কোনো কুমারী মেয়ের যদি কেউ শাড়ি ছেড়ে ব্লাউজটা ছিঁড়ে দেয়, হাতে কামড়ে দেয়, তাকে তার বাড়িতে পুজোতে ডেকে পচা এরকম আদরের নামে কেউ সম্বোধন করতে পারে? আপনি বিশ্বাস করবেন যে বেদি ভবনের ঘটনা সত্যি ছিল? তো তিনি সবসময় এরকম একটা ভিকটিম কার্ড খেলে আসছেন, এবার চাইছেন। এখন ইডির রেডে উনি গিয়েছিলেন, সেটা ব্যাকফায়ার করেছে। কারণ সেখানে যে অপরাধ করেছেন, সেখানে ডাকাতির ধারায় কেস হবে, প্রমাণ লুপাটের ধারায় কেস হবে, সরকারি কমিশনের বাধা দেওয়ার ধারায় কেস হবে, এবং সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি আছে। উনি যে দিল্লিতে গিয়েছেন, যে কোনোভাবে ওইটা থেকে উনি বেরোতে চাইছেন। কারণ তাতে আপনার যুক্তি অনুযায়ী 22 জন র্যাফ গিয়ে কি করবে? 22 জন, আমি তো বললাম, ওই বাউন্সার ছাড়া দিল্লি পুলিশে গিয়ে কেউ না। ধরুন এখানে যিনি ডিডি আছেন কলকাতা পুলিশে, কলকাতা পুলিশ এলাকার মধ্যে তিনি তদন্ত করতে পারবেন। তিনি যদি মুর্শিদাবাদে যান, তিনি সেখানে তদন্ত করতে পারবেন না। কারণ আমাদের আইনে আগে সিআরপিসি ছিল, এখন যে বিএনএসএস হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে যে কে করতে পারবে। এমনকি একজন যে ব্যাটালিয়ন এডিজি আর্ম পুলিশ আছেন, কি ডিজি আর্ম পুলিশ আছেন, ডিজি হোমগার্ড আছেন, তিনিও কিন্তু তদন্ত করতে পারবেন না। তো এই লোকগুলো যখনই দিল্লিতে যাবে, তাদের কিন্তু ওখানে তদন্ত করার ক্ষমতা থাকবে না। এমনি আপনার বডিগার্ড রাখলে যেরকম হয়, তার বেশি তারা কিছু নয়। বরং ওখানে কিছু করলে বা অপরাধ করলে দিল্লি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু দিল্লি পুলিশকে তারা অ্যারেস্ট করতে পারবেন না। অতএব মমতা ব্যানার্জি কিন্তু এ রাজ্যের পুলিশের মুখে কালি মাখাতে চাইছেন আবার, তাতে যদি ওনার একটা ভিকটিম কার্ড মেলে। দেখুন, কিন্তু আইনত পারে এখানকার পুলিশ গিয়ে, আমি মুখ্যমন্ত্রী সিকিউরিটির জন্য যারা নিয়োজিত তাদের বলছি না, কিন্তু দিল্লি পুলিশের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ বাধা সৃষ্টি করতে পারে? কোনো মতেই পারে না। যদি করতে যায়, একজন সাধারণ লোক বাধা দিলে যেরকম হবে, সেইভাবে তাদেরকে অ্যারেস্টও করা হতে পারে, কোর্টেও তোলা হতে পারে, তার জন্য চাকরিও যেতে পারে। আচ্ছা, বঙ্গভবনে যদি দিল্লি পুলিশ ঢুকতে চায়, যে সম্ভাবনা নিয়ে গোটা দিন এত বিতর্ক হচ্ছে, না এরা আটকাতে পারবে কলকাতা পুলিশের কেউ? আমি তো বলছি, একজন চোর ডাকাত যেরকম ভাবে আটকাতে পারে, সেরকম আটকাতে পারে। ডাকাতরা তো আটকে দেয়। এই তো শাহজাহানরা কী করেছে, এখানে মমতা ব্যানার্জি ইডি রেডের সময় কী করেছে, এরকম করতে পারে। কিন্তু সেরকম করলে ওখানে গ্রেপ্তার হবেন এবং হাজতে যাবেন, জেলেও যেতে পারে। আমি অন্যদিন হলে নজরুলবাবুর কথায় আমি প্রবল প্রতিবাদ করি, যে প্রতিবাদ করতে না ঘৃণা লাগছে। নজরুলবাবুর মতো একজন বয়স্ক মানুষ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যে যে বিশেষণ ব্যবহার করেন, আপনার এবিপি আনন্দ আপনার এবিপি আনন্দ বিচার করবে, যেটা এবিপি আনন্দ চাকরি গেল কিনা, না কি বলেছে যে অসম্ভব তোমার চাকরি লাগবে না, তুমি বলো 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 আমার চাকরি দেব না, আমার চাকরি ক্ষমা চাও, ক্ষমা চাও, এটা ডিগনিটি নিয়ে আমার মনে হয় এবিপি আনন্দ সাধারণ আমি কালচার
না, আমি একটা প্রশ্ন করি। কি ওনার নিজের পলিটিক্যাল এজেন্ডা উনি থাকতে কি পারে। বলেছেন? উনি করে অসংখ্য কথা তো বলবেন। ভাই তোমার সাথে কথা বলতে না, না, আপনি তোমার বলার সময় তুমি বলবে। না, না, তোমার বলার সময় তুমি দালালি করছো কেন? আমার দালালি করছেন। তুমি দালালি করছেন। আমি মহিলা আছি। অরূপকে অনুরোধ করুন যে আমি যে কথাগুলো বলেছি তার মধ্যে অসভ্য কথা কোনটা। আপনি যে না, না, আপনি আপনি মহিলার সম্পর্কে আপনি যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, কি শব্দবন্ধ ব্যবহার করেছেন, যে শব্দবন্ধ ব্যবহার করেছেন সেটা চাকরি বাঁচাতে ক্ষমা চান, প্রকাশ্যে ক্ষমা চান। আরে তুমিও বলো ক্ষমা চান। আমি একটা জিনিস বলছি, যদি আমি মহিলা হিসেবে আমি একটু বলি, মহিলা হিসেবে যদি খুব খারাপ কিছু বলতেন না, মহিলা হিসেবে আমিও প্রতিবাদ করতাম, কিন্তু অবিবাহিতা মহিলাকে যদি কেউ কুমারী বলে, আমি তো বিবাহিতা, আমাকে কালকে কেউ কেয়া ঘোষ বিবাহিতা বললেন শাড়ি ব্লাউজ ছেড়ে দিয়েছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আর উনি শুনুন, আর একটা বিষয়, সেটা হচ্ছে উনি যেটা আর একটা কথা বললেন সেখানেও আমার অবজেকশন আছে। উনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, সেখানে দাঁড়িয়ে উনি বললেন যে চোর ডাকাতরা যেমন শাহজাহানরা যেমন আটকে দেয় সেরকম মোদের ভূমিকা থাকবে। ওনার যারা আজকে সহকর্মী তাদের সম্পর্কে একজন প্রাক্তন পুলিশ কর্তা অনুরোধ করব, আপনারা বেদি ভবনের আন্দোলনের সময় আপনাদের ফুটেজটা চেক করুন। সেখানে মমতা ব্যানার্জি নিজে মুখে বলছেন যে আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার হাত কামড়ে দিয়েছে পাসনান্দা। যদি না থাকে এটা ইতিহাস, মমতা ব্যানার্জির কথা। আপনি যে কথা বলেছেন নিজের রিপিট নিজে আমাকে শেষ শব্দটা দুবার ব্যবহার করেছে। আমাকে যাদের এটা নিয়ে কনফিউশন থাকবে তারা যাবে। আমাকে শেষ করতে দিন। এরপরে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন আর কে পাসনান্দা আগে থেকেই কমিশনার ছিলেন, ওনাকে কিন্তু সরাননি। আমি তখন কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে দিল্লি থেকে সবে রাইটার্সে ফিরেছি। আমি যেসব খবর জানি অরূপরা জানে না, স্বাভাবিকভাবে অরূপের চিৎকার করা সম্ভব। আপনি সমালোচনা করেন, আমি এখানেই দাঁড়িয়ে টানলাম, তার কারণ আমি নজরুল আসবো আলোচনায়, কিন্তু একটু মূল আলোচনায় আছি। আপনি এটাও আপনি ফুটেজ চেক করুন যে পচাকে ডাক বলছেন কিনা ওনার লোকদের, এবং তারপরে পচা অর্থাৎ পসনন্দা ওই জুতো খুলে ইউনিফর্ম সমেত ওই খিচুড়ি বিতরণ করতে আপনাদের ফুটেজ আছে। দেখুন, আমি খুব স্পষ্ট করে বলছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 3 দশকের বিরোধী নেত্রী হিসেবে কেরিয়ারে, হয়তো আরও বেশি সালের হিসেবে, একেবারে স্পষ্ট বিভিন্ন ক্ষেত্রে পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এবং যে শব্দবন্ধ কোন ঘটনায় কি বলেছেন আমার এই মুহূর্তে মনে নেই। সবথেকে বড় কথা, বেদি ভবনে 1998 সালে এবিপি আনন্দ ছিল না, থাকলে ফুটেজ এক্ষুনি দেখিয়ে দিতাম। কিন্তু আমি বলছি, রাইটার্স বিল্ডিংয়ে সেই মুখ এবং বধির কিশোরীকে নিয়ে যাওয়া থেকে বারবার আক্রান্ত হয়েছেন এবং বহু সময় তার পোশাক ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। তো ফ্যাক্ট, আমরা সাংবাদিকরা চোখের সামনে দেখেছি। না, আমি বলছি, কিন্তু এখান থেকে মূল বিষয় আমার আসতেই হবে, সেটা হচ্ছে এসআইআর নিয়ে অতি সক্রিয়তা এবং বঙ্গভবনে আজ গোটা দিন ধরে যে রঙ্গটা চলল, সেটা ঠিক স্বরূপটা কীরকম, যদি একদম ঘন্টা ধরে সময় ধরে দেখি। পরের প্রতিবেদনে দেখি। हिमालयन इनकॉम्पिटेंस है, बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है। দিল্লির মাটিতে এবার এসআইআর সংঘাত। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে, বৈঠক চলাকালীন, তারপরে বারবার চরম নাটকীয় পরিস্থিতি।
হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দালাল, মিথ্যাবাদী বলে তীব্র আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। से हमारा कुछ भी नहीं है, एक बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल, इसे गेट लायर। সংঘাতে শুরুটা হয় সকাল থেকেই। দিল্লি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে ছুটে যান মুখ্যমন্ত্রী। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় দিল্লির বঙ্গভবনে। ब्रदर व्हाट हैपेंड, व्हाई यू पीपल आर हियर, क्या हुआ, आप लोगों ने क्या कर रहा है इधर में? दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहा है, क्या किया है? आप इधर में रुको, आप तो इधर में से भाग क्यों रहा है, भाग क्यों रहा है? মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্ঞানেশ কুমারের বৈঠকের প্রায় 4-5 দিন আগেই দিল্লিতে পৌঁছে গেছিলেন এ রাজ্যে এসআইআর পর্বে মৃতদের পরিজনদের একাংশ। প্রায় 100টি পরিবারকে রাখা হয় চাণক্যপুরীর নিউ বঙ্গভবন, হেইলি রোডের ওল্ড বঙ্গভবন ও পশ্চিমবঙ্গ সরকারের একাধিক গেস্ট হাউসে। সোমবার সকাল থেকে সেখানে আচমকা পুলিশি তৎপরতা শুরু হয়। খবর পেয়েই তড়িঘড়ি সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বঙ্গভবনে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ দেখতে আছে, আমি বাড়িতে পড়ার শাড়ি পরে দাঁড়িয়ে আমি শুনেছি। অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। एक पूरा पास भर्ती करके ले आए, देखो आप पुलिस को दिखाइए, हमको माल दिखाइए, आप पुलिस को दिखाइए, पुलिस को दिखाइए, कैमरा उधर दिखाइए, सुरक्षा के लिए पुलिस कर रही है, कोई सुरक्षा ये क्या कोई तरीका है? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় প্রতিদিন মিথ্যে কথা বলেন, এখানেও এসে মিথ্যে কথা বলছেন। আমার কাছে যা খবর, দিল্লি পুলিশ ঘরে ঘরে যায়নি। মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ থাকলে তিনি সেই প্রমাণ পেশ করুন। গেস্ট হাউস থেকে এসআইআর ভুক্তভোগীদের নিয়ে আসতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদ কাকলি খোস্তস্তিদারও। मैडम हम सरकारी एजेंसी जो भी हो, पुलिस में आपको यहाँ जो है ना लगा हुआ, आप नहीं नाम मत नहीं बताना, मेरा नाम नहीं बताना, आपको नहीं दिखता है, मत कीजिए फिर आप नाम नहीं बताना। मैं आपसे थोड़ी बात कर रही थी, मैं पूछ रही हूँ एक गेट के सामने गाड़ी रखना जुर्म है, क्योंकि जो कानून है गाड़ी रखने का गेट से 30, हम भी गाड़ी चलाते हैं 30 फीट दूर, कोई अगर चौराहा आया, गेट आया, 30 फीट दूर गाड़ी रखते हैं। सरकारी जमीन पे खड़े हैं, आपके घर में नहीं खड़े? नहीं, मेरे घर, ये मेरा घर है। हाँ, आपका घर है ना? तो मेरे घर का गेट में आप गाड़ी क्यों लगा? पहले गाड़ी हटाइए, को फोन करूँगी, क्योंकि आप क्यों गाड़ी यहाँ लगा के ये लोग को बाहर जाने से रोक रहे हैं, क्यों? ये लोग हमारे साथ अभी बाहर जाएंगे। দিল্লি পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে এই ভিডিও পোস্ট করে তৃণমূল। उसका कोई कारण बताइए, कोई कारण है? ये लोग तो क्रिमिनल नहीं है, ऐसा कोई कारण तो किया नहीं हमने, हम तो कोई मुजरिम भी नहीं है, तो कोई क्रिमिनल नहीं है ना, हमने कोई क्राइम किया है, क्या किया है? हाउस अरेस्ट करके रखा हुआ है, हम ड्यूटी कर रहे हैं, हमें जैसा आदेश आया उसका नाम बता दीजिए। সকালবেলা অলরেডি সব দেওয়া হয়ে গেছে, আচ্ছা জেরক্স দেওয়া হয়েছে, তার সত্ত্বেও আমাদের আটকে রেখেছে এখানে, কোনো মতে মানে আমরা বিশাল ক্রিমিনাল চলে এসেছি দিল্লিতে, আমাদের হক নাই যে আমরা ভারতবর্ষীতে আজাদ ভাবে বেড়াবো। পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে, আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে। উনার ড্রামা বেশিক্ষণ চলেনি। উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন, কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে ভোলেননি। এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া, সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না। দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বঙ্গভবনগুলিতে শুধুমাত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা আগেভাগেই প্রতিরোধ করা যায়। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। দেখুন, দিল্লির বঙ্গভবনে দিল্লি পুলিশ বা গুজরাট পুলিশের যাওয়া নিয়ে সংঘাত কিন্তু আজকের নয়। আপনাদের মনে করিয়ে দেব, 2023 সালের 29শে ডিসেম্বর এই দিল্লির বঙ্গভবন থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে দিল্লি পুলিশ এবং গুজরাট পুলিশ একসঙ্গে তল্লাশি চালিয়েছিল এবং বঙ্গভবনের সিসিটিভির যাবতীয় ফুটেজের হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গেছিল। অর্থাৎ আমার পরের বক্তা কেয়া ঘোষের কাছে যাব। কেয়া,
দিল্লি পুলিশ বা ভিন রাজ্যের পুলিশ বঙ্গভবনে ঢুকে কার্যত রাজ্যের স্বাধিকার ভঙ্গ করছে এবং ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করছে, বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ কিন্তু বেশ কয়েক বছরের। মানবে? দেখুন, সবার আগে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে, উনি একটা ফুটেজ দেখান দিল্লি পুলিশ ঢুকেছে বঙ্গভবনে এবং ঘর সার্চ করেছে। দেখুন, যে জিনিস খোলা বাজারে খোলা আকাশের তলায় দেখা যায় সেই জিনিস খুঁজতে কেন দিল্লি পুলিশ যাবেন? এবার আসি মূল প্রসঙ্গে। সুমন, আজকে আমি আহ্লাদিত, আমি উল্লসিত, আমি আনন্দিত, কারণ মমতা ব্যানার্জি আজকে বিকল্প পেশার সন্ধান। মমতা ব্যানার্জি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিকল্প পেশার সন্ধান পেয়েছেন। দেখুন, এপাং অপাং ঝপাং বই লিখে 30 কোটি, তুলির আঁচড় কেটে 20 কোটি, এগুলো আমরা দেখেছি। আমরা দেখেছি গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা দেখেছি চিত্রশিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা আজ দেখতে পাচ্ছি উকিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, নতুন পেশা। এই বিকল্প পেশার সন্ধান উনি পেয়েছেন। 16 কলা পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গের, মমতা বন্দ্যোপাধ্যায়ের 16 কলা পূর্ণ হয়েছে। আমি আজকে সত্যি আহ্লাদিত। আমার আজকে খুব ভালো লাগছে যে দেখুন, তৃণমূলের অনেকে আপনি জানেন ইতিউতি তারা বিকল্প পেশার সন্ধান করছেন। অনেক বিধায়ক তারা অভিনয়ের জগতে যাচ্ছেন, অনেক মন্ত্রী অভিনয় করছেন, অনেক অভিনয় বা অভিনেতা বা ফিল্ম দুনিয়া থেকে তারা বিধায়ক হচ্ছেন, অর্থাৎ এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ফাইনালি তার বিকল্প পেশার সন্ধান পেয়েছেন, ওকালতি, তিনি সুপ্রিম কোর্টে নিজে হয়তো আপিল করবেন, আমি জানি না এটা, আমি আইনের লোক নই যে কোন বারে তার নাম এনরোল করা আছে, কিন্তু আমার ভালো লাগছে আজকে তিনি ওখানে দাঁড়িয়ে যে কথাগুলি বলেছেন তার বিরুদ্ধে, এবং তার আগে আমার তৃণমূলের যিনি বক্তা ছিলেন তার কথার পরিপ্রেক্ষিতে আমি দুটো কথা বলতে চাই। ঠিক, তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পেশা বদলের মধ্যে বাবুল সুপ্রিয়কে তুমি কোন ক্যাটাগরিতে রাখবে? আরে আমরা তো বলিনি বাবুল সুপ্রিয়, তিনি হাঁসফাঁস করতে করে চলে গেছিলেন, প্রথম একাদশে খেলতে গেছিলেন। দেখুন, বাবুল সুপ্রিয়, দেখুন তাকে তার প্রতি তার গানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তিনি প্রথম একাদশে খেলতে গেছিলেন, এখন 31, 51, 101 কোথায় আছেন আমি জানি না। আচ্ছা, আমি বলছি যে দেখুন, বিকল্প সন্ধান যে পেশার কথা বলছি, বিজেপি সরকার আসার পর আগামী 2-3 মাস উনি এই পেশাগুলো নিয়ে একটু নাড়াঘাটা করুন, কারণ রাইটার্স থেকে যখন বিজেপির সরকার চলবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এপাং ওপাং ঝপাং বই বা তুলির আঁচড় কেটে কোনো বড় শিল্পগোষ্ঠীকে গুছিয়ে দেওয়া, কোটি কোটি টাকা রোজগার করা, এগুলো বন্ধ হয়ে যাবে। এইবার চলে আসি আসল কথায়। উনি বলছেন যে সাধারণ মানুষ এসআইআরে যেটা তাদের অসুবিধা ফেলা হচ্ছে। আচ্ছা, এই ফর্মটা হচ্ছে জগন্নাথ সর্দারের। জগন্নাথ সর্দার হচ্ছে একজন পশ্চিমবঙ্গের একজন মানুষ, বাসিন্দা। তার ওপর স্থানীয় বিএলও কাকলি দাস এবং তৃণমূলের অ্যাক্টিভ একজন কর্মী, সক্রিয় কর্মী, তার একটা ব্যক্তিগত রাগের কারণে তার নামটা তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। সেই জগন্নাথ সর্দার তিনি চলে যান এবং নির্বাচন কমিশনে ভারতীয় জনতা পার্টি তাকে সাহায্য করে তার ফর্ম 6 আপলোড করতে। সে ফর্ম 6 অ্যাপ্রুভড হয়ে যান। অ্যাপ্রুভাল নম্বরও আমি চাইলে আপনাদের দিয়ে দিতে পারি, আমার কাছে এক্ষুনি আছে। এরপর সেই জগন্নাথ সর্দারকেও আজকে তৃণমূলের এই পিসি ভাইপোর দল তারা আজকে টানতে টানতে নিয়ে গেছেন। ইনি হচ্ছেন জগন্নাথ সরকার। এনার কাছে এখন ফোন নেই, কারণ ফোনটা সম্ভবত তৃণমূল আগেই ছিনতাই করে রেখে দিয়েছে, তাদের কাছে জমা রেখে দিয়েছে। এই রকম ইচ্ছে করে একটা জীবিত মানুষকে মৃত এবং নির্বাচন কমিশনের সামনে প্যারেড করাবে বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে আসেই খানিকক্ষণ আগে আপনি বলছিলেন ব্যারাকপুরের পুলিশ, কিন্তু এটাও তো মারাত্মক অভিযোগ, বিএলও তার সঙ্গে সম্পর্ক ভোটারের খারাপ বলে তাকে মৃত দেখিয়ে দেবে। আমি বলছি এটা তো আপনি একটা জিজ্ঞেস করছেন, রাজ্য সরকার ইচ্ছে করে নির্দেশ দিচ্ছে বিএলও এবং ইআরওদের যে যাতে নির্বাচন কমিশনের উপর মানুষের বিরক্তি বাড়ে, সেইটা করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন থাকবে, এই বিএলও যার নাম তুমি বললে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? ক্রিমিনাল অফেন্স করেছেন এই অভিযোগ যদি সত্যি হয়। আমি তো ভারতীয় জনতা পার্টির কর্মী, তাই আমি দেখাতে পারি। এই জগন্নাথ সরকার তার ফর্ম, তিনি জীবিত, তাকে মৃত ঘোষণা করেছেন বিএলও। আচ্ছা, এবার শেষ একটা কথা বলি। এই 22 জনকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর থেকে সুদূর দিল্লিতে।
আনন্দপুরে মমতা ব্যানার্জি এদেরও পাঠাতে পারলেন না, নিজেও আসতে পারলেন না। আসলে সুমন, এই 30 জন মৃত মানুষের হাড়ের গন্ধ, তাদের মাংস পচার গন্ধ, তাদের ওই পোড়া ছাইয়ের গন্ধ, এটাকে ঢাকতে এখন রঙ্গ করতে হবে। কিন্তু পরিশেষে একটা কথাই বলি, যতই করো রঙ্গ, বিজেপি জিতবে বঙ্গ। ধন্যবাদ। সুমন, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এই যে উদাহরণটা কেয়া দিল, উদাহরণটাতে প্রমাণ হচ্ছে যে কিরকম মিথ্যাচার করছে। প্রথম কথা, যতজন মানুষকে মৃত দেখিয়েছে, কেউ তো নিজে গিয়ে বলেনি যে আমি মৃত। প্রত্যেকে তো নিজের ফর্ম জমা দিয়েছে। প্রত্যেকে নিজের ফর্ম জমা দেওয়ার পরে নির্বাচন কমিশনের ভুলে তাদের অপদার্থতার জন্য তারা মৃত বলে গণ্য হয়েছে, এবং সেই মৃতদের নিয়ে যখন পাবলিশ করাও দেখানো হচ্ছে, তখন মিথ্যা ন্যারেটিভ। দ্বিতীয় কথা, দাঁড়ান কেয়া দেবী, দাঁড়ান শুনে নিন, কেয়া দেবী, ও কেয়া দেবী, বলা হচ্ছে এতগুলো মানুষ এসআইআর এর জন্য মৃত। নির্বাচন কমিশন বলেছিলেন আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট, পুলিশ রিপোর্ট জমা দিন, এসআইআর এর জন্য মৃত্যু একটা জমা পড়েনি, একটা রিপোর্ট জমা পড়েনি যে এসআইআর এর জন্য মৃত্যু। এরা বলে দিচ্ছে সিসিটিভি ফুটেজ বলছে, তো একটা ফুটেজ দেখিয়ে দিক না। একজন ভদ্রলোক আছেন যার নাম জেফারি এপস্টিন, হ্যাঁ, দাবি করছে যে ওই পার্টিকুলার ফাইলে নরেন্দ্র মোদীর পর্যন্ত নাম আছে, আর তারপরেই দেখা যাচ্ছে যে আমেরিকার কথায় ভারত থেকে তেল কিনবে, আমেরিকা বলে দিচ্ছে যে ভারত তেল কিনবে, আমেরিকা বলে দিচ্ছে। আমি আমেরিকা থেকে সোজা জয় জগন্নাথ বলে এই জগন্নাথ বাবুর আসবো। আমি বলছি হ্যাঁ, আচ্ছা, বারুইপুর এবং ময়নাহাট, হ্যাঁ, ইয়ারও এবং এইয়ারও একদম যে যাদের নাম তোলার কথা না তুলেছিলেন, নির্বাচন কমিশন তো এফআইআর করতে বলেছিলেন, তো এফআইআর তো রাজ্য সরকার করেনি, তাহলে এর দায় রাজ্য সরকার নেবে না নির্বাচন কমিশন নেবে? একদম, আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসছিলাম। আমি বলছি কেয়া যে উদাহরণটা আপনি সব বাদ দিন, দিল্লি বাদ দিন, রাজনীতি বাদ দিন, বিজেপি বাদ দিন, তৃণমূল বাদ দিন, সব বাদ দিন, কিন্তু একজন মানুষ, তার সঙ্গে একজন বিএলওর ব্যক্তিগত সম্পর্কের নিরিখে তিনি মৃত ভোটার হিসেবে হয়ে গেলেন, এবং বাকি গোটা সিস্টেমে এআরও এইআরও তারা কি ঘুমোচ্ছিলেন? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দুটো উদাহরণ দিচ্ছি। একজন ইআরও 11 জন অ্যাসিস্ট্যান্ট ইয়ারও নিয়োগ করেছে উইদাউট প্রায়র পারমিশন ফ্রম দ্য ইলেকশন কমিশন। 11 জন, 1 লক্ষর উপর তার শুনানি হয়ে গেছে, মানে তার বিরুদ্ধে ব্যবস্থা যখন নিতে বলেছে রাজ্য সরকার নেয়নি। দ্বিতীয় আরেকটা উদাহরণ আপনাকে দিচ্ছি, একজন ইয়ারও তার মতন করে যিনি যেভাবে হিয়ারিংটা করেছেন তার সাথে প্রসিডিওর কোনো মেনটেন নেই, তাকেও ব্যবস্থা নিতে বলেছেন, নেয়নি। তার আগে তো আপনি জানেনই যে 4 জন মোট আধিকারিককে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, নেয়নি। কিন্তু আমি বলছি যে মানে পুরো মানে যে প্রসেসটা চলছে সুমনদা, এটাতে দুটো পার্ট। একটা হলো যে এই হয়রানিটা রাজ্য সরকারের কর্মচারী, তৃণমূল কংগ্রেস, আর একটা অংশ আতঙ্কের অংশটা বিজেপি। মানে এই পরিষ্কার মানুষের হয়রানির পেছনে 3টে শক্তি কাজ করছে। একটা হলো কেন্দ্রীয়, একটা হলো ইলেকশন কমিশনের অবশ্যই ব্যর্থতার জায়গাটাও আমি বলবো বারবার। দ্বিতীয় যেটা, সেটা হলো তৃণমূল কংগ্রেস তার রাজনীতি করবার জন্য বহু মানুষের নাম বাদ দিয়েছে, বহু সংখ্যক মানুষের নাম ভোট ওয়াইজ বাদ দিয়েছে। আবার বিজেপি দল তার মতন করে আতঙ্ক তৈরি করেছে যে মানে 1 কোটি 1.5 কোটি মুসলমানদের নাম বাদ যাবে। মানে আমি তো আপনাকে বলছি এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন এই হয়রানি থেকে রাজনীতি হচ্ছে। আমি যাব আমার পরবর্তী বক্তা পোডিয়ামেই যাব, একেবারে আমি তন্ময়ের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে সংসদের কথা বললাম না, যখন বাইরে এই গোটা জিনিসটা হচ্ছে তখন সংসদ উত্তাল হলো এই দিল্লি নিয়ে বিষয়। দেখুন, দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর উত্তপ্ত বৈঠক, তার আগে 6 বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, এরই সঙ্গে আবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। এসআইআর আবহে কোনো অস্ত্রই আর ফেলে রাখছে না তৃণমূল। দিল্লির পাশাপাশি এবার রাজ্য বিধানসভা অধিবেশনেও পড়তে চলেছে তারই আঁচ। এবার রাজ্য বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব দিল রাজ্যের শাসক দল। 6 ফেব্রুয়ারি বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা হবে। আলোচনার প্রস্তাব দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। আমাদের দুটো রেজলিউশন এসে যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষ মারা গেছেন, অনেক লোক আহত হয়েছেন, এবং মানুষের মধ্যে এমন একটা বিদ্বেষ তৈরি হয়েছে এবং এমন একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এসআইআরের নাম করে, তাতে অনেকেই উদ্বিগ্ন, এবং সেই নিয়ে দুটো আমাদের কাছে মোশন এসছে। একটা সরকার পক্ষ থেকে এসছেন যিনি শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন, আর একটা নওশাদ সিদ্দিকী। যেহেতু
সরকারি প্রস্তাব প্রেসিডেন্স পায় রুল অনুযায়ী আমরা ওইটাই গ্রহণ করব। আলোচনা হবে, আমরা বলবো, অসুবিধা কি? এবং এসআইআর এত গুরুত্বপূর্ণ, 6 তারিখে মাত্র 1 ঘন্টা আলোচনা হবে, 30 মিনিট বিরোধী দলের, 30 মিনিট শাসক দলের। এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভাটা কি রেখেছে? বিধানসভাটা তো রাখেনি, তো দশকর্মা ভান্ডারে পরিণত। বিধানসভায় যখন এসআইআর নিয়ে আলোচনার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল, তখন এই নিয়ে সোমবার সংসদেও সুর চড়িয়েছে তারা। লোকসভায় অমিত শাহর সামনে স্লোগান তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ओके नो नो कल्याण जी कल्याण जी कल्याण जी कल्याण जी উনি একটু ওরম করেন, মানুষ ওনাকে চেনে, উনি ওরম করে থাকেন, এটার মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার এসআইআর ইস্যুতে উত্তাল হতে পারে রাজ্য বিধানসভার অধিবেশনও। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, আপনারা বুঝতেই পারছেন রাজনীতি অতি বিষম বস্তু। সাধারণত এ রাজ্যে আমরা কি দেখি, যে বামেরা সেটিংয়ের তত্ত্ব তুলে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানায়। কিন্তু এই চেনা খেলায় আজ কিছুটা নতুনত্ব আনলেন শুভেন্দু অধিকারী। প্রায় সেই ফিশ ফ্রাই রাজনীতির সুরে তিনি বলছেন যে নির্বাচন কমিশনের দফতরে আজকে যা হয়েছে সেটা ভেতরে দোস্তি আর বাইরে কুস্তি নয়তো। অর্থাৎ তার ইঙ্গিত যে গোটাটাই প্লেয়িং টু দ্য গ্যালারি নয়তো। মিটিংয়ের ভিতরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে আলোচনা হয়েছে, আর বাইরে এসে বিপ্লব হয়েছে গোটাটা ভোটের দিকে তাকিয়ে। তন্ময়, এই মারাত্মক টুইস্টটা নিয়ে তুমি কি বলবে? আজকের যে টপিক আছে, এই টপিকের উপর আমি আস্তে আস্তে ভাবছিলাম যে কত কিছু মাথায় আসছিল, কি কি বলা যায়। তারপর আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই অনেক কিছু বলেছেন। তার মধ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন ড্রামা। তো আমি এই ড্রামার, পৃথিবীর একজন বিখ্যাত ড্রামাতে যিনি বিখ্যাত ছিলেন, মানে তার নাম স্মরণীয়, তার একটা ছোট্ট কথা থেকে শুরু করি। উই অল ওয়ান্ট টু হেল্প one another. Human beings are like that. We want to live by each other's happiness, not by each other's misery. কে বলছেন? এটা বলেছেন চার্লি চ্যাপলিন। এই যে কোটটা বললাম, অ্যাকচুয়ালি এইটা আজকের পুরো ঘটনাটাকে সামারাইজ করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে, সর্বোপরি তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কি করছেন, মানুষের পাশে যে এন্টায়ার এসআইআর প্রসেসের হয়রানি, সেই হয়রানিতে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, এবং সেটাই স্বাভাবিক। সেই কথাটা চার্লি চ্যাপলিন এতদিন আগে বলে গেছিলেন, সেটা প্রমাণ দিচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটাকে ঘিরেই আজকে দিল্লির পুলিশ, ফেডারেল স্ট্রাকচার, তার আগে কিছুক্ষণ আগে সজলদা বললেন, সে প্রশ্ন তো উঠবেই, তার কারণ বঙ্গভবনে একদম মানে গেটের সামনে কার্যত দুই বাহিনীর লড়াই লাগতে বসেছে। সেটাতেই আসছি আমি। তারপরে সজলদা বললেন বিভিন্ন কিছু অফ ক্যামেরা, উনি আমাকে আমার রাজনৈতিক কেরিয়ার নিয়ে খুব চিন্তিত, আমার ভালো লাগলো। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে সজলদা মিরর দেখানোর কথা বলেছেন। কাকে মিরর দেখানোর কথা বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সকলের খুব পরিচিত, সকলের প্রিয়, সজলদাদেরও নিশ্চয়ই প্রিয়। সব থেকে যে নামটা প্রথম নির্বাচন কমিশনার হিসাবে যদি মাথায় আসে, তাহলে তিনি হচ্ছেন টিএন সেশন। টিএন সেশন কি বলেছিলেন? একটু বিজেপির যারা এই নির্বাচন কমিশনকে তাদের বি টিম বানিয়ে বাংলা দখল করার চেষ্টা করছে, তারা ভোটারদেরকে যেভাবে আন্ডারমাইন করার চেষ্টা করছে, টিএন সেশন বলছেন ভোটারদের প্রতি, ভোটারদের পাওয়ার, সেখানে বলছেন আই এম এ মিরর, আই শো ইউ হোয়াট ইউ আর, ইফ ইউ ইউজ পিম্পলস ডোন্ট ব্লেম মি, গো আউট অ্যান্ড বাই ক্লিয়ার অস্ট্রেলিয়ান। অর্থাৎ এই যে টিএন সেশন বলছেন, এইটা বিজেপির নেতারা ভুলে গেছেন। তারা ভোটারদেরকে যেভাবে কেয়াদি বলছিলেন, একটা নাম তুলে বিএলও, কিন্তু মানুষ যেটা বললেনি সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে কাজে লাগানোর অভিযোগ উঠেছিল, এবং তাতে বহু জেলায় 99% আসনে মানে সিটে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কার্যত ওয়াক ওভার পেয়েছিল। সেও একই ধরনের অভিযোগ। যারা বিরোধী তারা বলেছেন, তারা বিরোধীরা চাইলে প্রমাণ করবেন, তারা লড়াই করবেন। আমরা লড়াই করছি, আমরা যে লড়াইটা করছি, লড়াইটা 3 জায়গায়। এক হচ্ছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক দল যখন তখন মানুষের পাশে থাকার জন্য লড়াই, রাজনৈতিক লড়াই, সেই লড়াই আমরা করছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দ্বিতীয় আইনি লড়াই, সেখানেও আমরা লড়াই করছি এবং সুপ্রিম কোর্ট থাপ্পড় দিয়েছে, তারপরেও তারা মানছে না। এবং তৃতীয়
তৃতীয়, কেয়াদি যেটা বলছিলেন যে একজনের নাম দেখিয়ে বিএলও কেটে দিয়েছে, এই করেছে ওই করেছে, সেই বিএলওর বিরুদ্ধে ওনারা তো কথায় কথায় আদালতে যান। শুভেন্দুবাবুর কথা বলছিলেন, এক্স্যাক্টলি শুভেন্দুবাবু যা প্রেস কনফারেন্সে বলছিলেন কেয়াদি সেটাই বলছিলেন। আদালতে যেতে হবে কি? বিএলও যদি ইচ্ছাকৃতভাবে নাম কাটে, ক্রিমিনাল অফেন্স, ইসি ব্যবস্থা করবে। ও আমি যদি বলছি তো তার জন্য কোর্টে কি যেতে হবে? আরো শেষ করছি, বিশ্বনাথ দা এই দুটো রিলেটেড। বিশ্বনাথ দা বললেন যে সত্যি তো এটা হচ্ছে গট আপ, এই করে হচ্ছে একটা নির্বাচনের হেনস্থার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আপনারা বলছেন ইআরও এইআরও এদের হাতেই সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে তাহলে, এবং ফাইনাল ডিসিশন মেকার ডিইও, সেখান থেকে এই মাইক্রো অবজারভার ঢুকিয়ে এইটা তাদের হাতে কিভাবে চলে গেল যে মাইক্রো অবজারভাররা ডিসিশন নিচ্ছে কার নাম বাদ যাবে কার নাম বাদ যাবে না? তাহলে এই সেটিংটা কে করেছে? এই সেটিংটা বিজেপি করেছে নাকি তৃণমূল করেছে? মাইক্রো অবজারভার নিয়ে তন্ময় প্রশ্ন তুলতেই পারে, কিন্তু আমার বক্তব্য যে দেখুন, টিএন সেশনকে কোট করতে তন্ময়ের ভাল লাগে, কিন্তু আমার পাশাপাশি এটাও ভাল লাগতো ও যদি মীরা পাণ্ডেকেও দু একবার কোট করতো। আমি বলছি, অর্থাৎ আমাদের চোখের সামনের উদাহরণগুলো যখন গণতন্ত্রের প্রশ্ন আসে বা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষপাতের প্রশ্ন আসে, সত্যিই তো একাধিক প্রশ্ন তোলার জায়গা আছে, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের শিরদাঁড়াহীনতা নিয়ে প্রশ্ন উঠবে না? বারবার উঠবে। আমি এখানে যেহেতু কোর্টের এত বড় কথা হলো, আমি দ্রুত একবার, কালকে সবার নজর থাকবে কোর্টের যে রায়টার দিকে বা কোর্টের যে প্রসিডিংসের দিকে। নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ আইনি লড়াই কালকে আমরা সাক্ষী হতে চলেছি। দ্রুত একবার এক ঝলকে দেখব। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। এরই মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ইডি মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্চারিয়ার বেঞ্চে। মঙ্গলবার দিল্লিতে থাকছেন মুখ্যমন্ত্রীও। এর আগে 15ই জানুয়ারি ইডির মামলায় সুপ্রিম কোর্টে একসঙ্গে ধাক্কা খায় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল ও পুলিশ। বারবার আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা ফেরায়নি সুপ্রিম কোর্ট। পুলিশের দায়ের 4টি এফআইআর এর উপরই স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। যে দুই জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানেও পার্শ্ববর্তী এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সব পক্ষকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির কাছে তথ্য ছিল, ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী ডিজি এবং ডিসিকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান যা চুরির মতো অপরাধে শামিল। তিনি একজন ইডি অফিসারের মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে এটা করতে পারেন? একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, তাই সিবিআই তদন্ত জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, চেয়ারপারসনের সেখানে যাবার অধিকার ছিল। তিনি ল্যাপটপ ও আইফোন 17 প্রো নিয়ে গেছেন, এটুকু, এর বেশি কিছু নয়। বিচারপতিরা তখন বলেন, প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। এরপরে 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। তারা দেশের মানুষ দেখেছেন যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে ফাইল ছিনতাই করছে। দুর্নীতি লুটেরাদের বাঁচানোর জন্য, নিজের দলের কিছু লোককে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই কাজ করেছিলেন। এটাই পাবলিক পারসেপশন, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে। আর যতই করো মামলা, বিজেপি নেবে বাংলা। যে সংস্থা তৃণমূলের ভোটের প্রচারের কাজ করছে, 5 বছর বাদে এসে তাদের কাছে গিয়ে তৃণমূলের তথ্যগুলোকে নেয়ার চেষ্টা, এর বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী আমরা করেছি। সেই সময় আইপ্যাকের মালিক ছিল প্রশান্ত কিশোর, আর আজকে গেছে প্রতীক জৈনের বাড়ি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশির সময় 2 জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাউডন স্ট্রিটে তাকে সবুজ ফাইল সহ বেরিয়ে আসতে দেখা যায়। So my hard disk, phone, hard disk, all they are connecting. অন্যদিকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিস থেকে নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে। এই নিয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার সর্বোচ্চ আদালতে গুরুত্বপূর্ণ শুনানি। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন যে জ্ঞানেশ কুমার গ্রেট লায়ার, মিথ্যে কথা বলছেন। অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করেছেন আজকে জ্ঞানেশ কুমার, মিসবিহেভ করেছেন,
হিউমিলিয়েট করেছেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী একেবারে অন ক্যামেরা অভিযোগ। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে তারা মুখ্য নির্বাচন কমিশনারকে বয়কট করেছেন। সাংবাদিক সম্মেলনে বলেছেন যে জ্ঞানেশ কুমার দালাল বিজেপির দালাল। এর সঙ্গে মুখ্যমন্ত্রী যেটা সংযোজন করেছেন সেটা হচ্ছে সীমা খান্নার নাম। বলছেন এই সীমা খান্না বিজেপির আইটি সেলের হয়ে কাজ করছেন। অবশ্য এর আগে বহুবার মুখ্য নির্বাচন কমিশনকে এবং কমিশনারকে তো বটেই মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন, কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার পর রাজধানীর বুকে দাঁড়িয়ে এই মিসবিহেভ করার অভিযোগ তুলে বয়কট করার একটা নজিরবিহীন সিদ্ধান্তের তাৎপর্যটা জানবো বিশ্বনাথ চক্রবর্তীর কাছ থেকে। আমি একেবারেই এটাকে অস্বাভাবিক বলছি না। মুখ্যমন্ত্রীর মানে রাজনীতির চর্চাকারী হিসাবে 20 বছর ধরে আমি বলতে পারি, মানে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখনই গেছেন কোনো বড় বৈঠকের পরে তিনি সাংবাদিকদের কার্যত সেখানে কিন্তু তিনি ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। যখন প্রণব মুখার্জি অর্থমন্ত্রী ছিল তার সাথে দেখা করে তিনি বলেছেন যে মনিটরিয়াম চেয়েছিলাম, উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, উনি ঠিক মতন দায়িত্ব নিতে চাননি। যখন প্রধানমন্ত্রীর সাথে দাবি দাবা নিয়ে গেছেন তারপরে এসে সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। যখন রাষ্ট্রপতি প্রার্থী চয়নের জন্য গিয়েছিলেন, কয়েকদিন ছিলেন সেখানেও তিনি সহমত না হয়ে তিনি ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। রাজ্য স্তরে যদি আপনি আসেন, কেশরীনাথ ত্রিপাঠী রাজভবনে বৈঠকে গিয়েছিলেন, এসে তিনি বললেন যে কেশরীনাথ ত্রিপাঠী ওনাকে শাসিয়েছে, খুবই মানে খারাপ ব্যবহার করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা খুব পরিচিত রাজনীতি, যে কিভাবে ফোকাসে থাকতে হয় তিনি করেছেন। দেখুন সুমনদা, আমি আপনাকে পরিষ্কার বলতে চাই যে আমরা যারা আপনার দর্শক আছে তারা কিন্তু প্রথম থেকেই ভাবছিল যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হবে, কিন্তু আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আজকে কিন্তু বলতে আপনাকে বাধ্য হচ্ছি যে যখন ফাইনাল ভোটার তালিকা সংশোধন বেরোবে, আমার আশঙ্কা যে বহু সংখ্যক লোকের নাম বাদ যাবে, বহু মৃত ভোটার থেকে যাবে, বহু 2 বা 3 নামের ভোটার থেকে যাবে, বহু বেনামি ভোটার থেকে যাবে, অন্য রাজ্যে থাকা লোকের নামও এই ভোটার তালিকায় থাকা যাবে। অর্থাৎ বিশুদ্ধ ভোটার তালিকা পশ্চিমবাংলায় হলো না, এটাই আমার আশঙ্কা। এবং এটার জন্য কিন্তু আমি আপনাকে বলছি রাজনৈতিক দলগুলো প্রথম থেকে যে অবস্থান নিয়েছিল তার সেটা দায়ী। ইলেকশন কমিশন যেমন তার অপদার্থতার আছে, পশ্চিমবাংলার মতো রাজ্যকে, একটা পলিটিক্যাল সেন্সিটিভ রাজ্যকে এসআইআর করতে গেলে যে পরিকল্পনা দরকার ছিল, ম্যান পাওয়ার দরকার ছিল, অবজারভার নিয়োগ শুরুর থেকে দরকার ছিল, সেগুলো তারা যেমন নিশ্চিত করতে পারেনি, ঠিক একইভাবে আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় চাইনি একটিও মানে সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ যাক, সে অবৈধভাবে অনুপ্রবেশকারী হলেও বাদ যাক, এটা উনি চাননি। যেমন করে যখন তিনি বিরোধী ছিলেন তখন যেটা চেয়েছিলেন, আজকে কিন্তু শাসক হয়ে তিনি তাদের রক্ষা করতে যে কোনো মূল্যে চাইছেন। আবার 2 বা ততোধিক নাম বাদ যাক, এটাও তিনি চাননি। আবার মৃত ভোটারদের, কারণ উনি যখন বলেন যে আমাদের 57 লক্ষ নাম বাদ গেছে, আরে তার মধ্যে তো 24 লক্ষ তো মৃত ভোটার, মানে মৃত ভোটারের নামও কি তাহলে বাদ যাবে না? আর একইভাবে যারা অবৈধভাবে আছেন এবং অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে গেছেন তাদের নাম বাদ যাওয়ার উদ্যোগ কিভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। 6800 বুথে একজনও মৃতর নাম বাদ যায়নি শুরুতে। এটা কিভাবে হয়েছে? মানে এলাকার পর এলাকা দখল করে, ব্লক অফিসগুলো দখল করে আইপ্যাকের সাহায্য নিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস নাম উঠিয়েছে। এবং আজকে শুনানিতে যে অভিযোগটা সিরিয়াস লেভেলে এসছে আপনাকে বলতে চাই, সেটা হলো যে প্রচুর নাম কিন্তু সচেতনভাবে কিন্তু শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এবং তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করে 2026 নির্বাচনে জয়ী হয়। আবার একই সাথে আপনাকে এই প্রশ্নটাও রাখতে চাই যে মানে শুভেন্দু অধিকারী সমেত একাধিক বিজেপি নেতা যখন 1 কোটি 1.5 কোটি মুসলিম রোহিঙ্গার নাম বাদ যাবে, এটার মধ্যে দিয়ে কি তারা আতঙ্ক তৈরি করেননি? ফলে আমাদের না তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ ভোটার তালিকা করতে চেয়েছে, না আমি বলছি যে শুভেন্দু অধিকারী বা মানে বিজেপির নেতৃত্ব একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে চাইছে। সুমনদা, আপনি বলছিলেন যে 22 জন পুলিশ অফিসার, পুলিশকে অর্থাৎ এই ব্যারাকপুর থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, 2 কোটি টাকা মতন বিমান ফেয়ার লাগবে। অর্থাৎ আমার আপনার ট্যাক্সের পেয়ার টাকা দিয়ে যে পুলিশ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কেবলমাত্র কোনো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের পাওয়ার কোনো সুযোগ নেই আইনগত, আমি ভালো করে জানি, তাদেরকে বিপুল টাকা খরচা করে কেন দিল্লিতে নিয়ে যাওয়া হলো? কেন ব্যারাকপুর থেকে এই র্যাবকে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নটা আসছে। কারণটা হলো, এটা হলো পেশি শক্তি দেখাবো যে তোমার যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, আমার রাজ্য পুলিশ আছে। যেমন করে আপনি লক্ষ্য করে দেখেছেন যে মহাকরণ যখন মানে মহাকরণের সামনে দিয়ে যখন মানে সেনাবাহিনী যখন রুট মার্চ করেছে গাড়ি, তখন বলেছে আমাদের কু হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কু হয়ে গেছে। অর্থাৎ
সামরিক অভ্যুত্থান নাকি হয়ে গেছে, ময়দানে আপনি দেখেছেন যে সেনাবাহিনীকে কু করার অভিযোগ তিনি এনেছিলেন। আবার রাজীব কুমারকে মানে যখন তদন্তের জন্য এসেছিল তখন সিবিআইকে আটকে দিয়েছিলেন, থানায় ঢুকিয়ে দিয়েছিলেন। ইডি সাম্প্রতিক আপনি দেখেছেন ইডি অফিসারদের কিভাবে মানে তাদের তদন্তের সময় তিনি সরাসরি রাজ্য পুলিশ নিয়ে চলে গেছিলেন। ফলে আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে পারি যে আজকে যে পুলিশ নিয়ে যাওয়া হয়েছে ওটা শো অফ স্ট্রেংথ, যে তোমার যদি দিল্লি পুলিশ হয় আমারও রাজ্য র্যাব আছে, আপনি বলছেন পেশি প্রদর্শন, একেবারে পেশি প্রদর্শন। কারণটা কি? এই নির্বাচনটা আপনি কে বলছেন একটা বিশুদ্ধ ভোটার তালিকা আপনি আমি সবাই চাইলেও হলো না। কেবলমাত্র রাজনৈতিক দলগুলো চাইনি একটা গণতান্ত্রিক উপায়ে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হোক। তারা কেউ নিজের প্রশাসনকে ব্যবহার করেছে ভুয়ো তালিকা তৈরি করার জন্য এবং মানুষকে হয়রানির জন্য, আবার কেউ ভয় দেখিয়েছে যে তোমাদেরকে দেশ থেকে বার করে দিব। ফলে রাজনৈতিক দলগুলোর ষড়যন্ত্রে আমাদের একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হয়নি। তারই পার্ট হিসাবে দিল্লিতে এই মুহূর্তে ড্রামা চলছে, রাজ্যে ড্রামা চলছে। আমি এই ড্রামার কনটেক্সটে ড্রামাতে কে কত নাম্বার পেয়েছে একটা দিতে চাই। দেখুন, দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে যে ভূমিকাটা দেখলাম সেটা রাজনীতির যে ড্রামার কনটেক্সটে বলি, এটা তো রাহুল গান্ধী করতে পারতো, এটা তো মোহাম্মদ সেলিম করতে পারতো। কোথায়? তারা তো করেননি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ 8 দিলাম। এবং এইবার আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্রামা আজকে হলো দিল্লিতে যিনি ড্রামা করলেন তার প্রত্যুত্তর দেওয়ার একটা চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী রাজ্যে রাজ্যে, মানে সরি জেলায় জেলায় তার মতন করে বিশুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এই দাবি রেখে মিছিল করেছে। তার জন্য 10-এর মধ্যে 6 দিলাম। এইবার ইলেকশন কমিশন যার মিনিমাম আলাপ আলোচনার মধ্যে বিশুদ্ধ ভাবে একটা শান্তিপূর্ণ উপায়ে পরিকল্পিত ভাবে ভোটার তালিকা তৈরি করার কথা ছিল, তাদের ব্যর্থতার জন্য আমি 2 নম্বর দিলাম। আবার মানুষ, সাধারণ মানুষ যারা গণতন্ত্র চেয়েছিল, যারা বিশুদ্ধ ভোটার তালিকা চেয়েছিল, তারা আজকে কিন্তু 10-এর মধ্যে 0 পেল। আমার দুটো উনি অনুপ্রবেশকারী নিয়ে এত বললেন, এখনো পর্যন্ত টোটাল অনুপ্রবেশকারী ডিক্লেয়ার নির্বাচন কমিশন দ্বারা 0। দ্বিতীয়ত, কিরকম স্বচ্ছ তালিকা প্রকাশ হবে? মহারাষ্ট্রের জেলা পরিষদে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি বীরভূমের তালিকায় নাম উঠছে, তোমরাই দেখিয়েছো। দ্বিতীয় কথা, যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, সুমন 2002 সালে যার বাবার নাম শিশির কুমার অধিকারী, 2025-এ শিশির অধিকারী, তারও নাম আসা উচিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি আসেনি কেন? তিনি কি পার্টিকুলার কোনো বিশেষ প্রিভিলেজ বলে? বিশ্বনাথ বক্তব্য হচ্ছে তাহলে এই একটু আগে এই অরূপে বললেন যে দেবজিৎদার মায়ের কথা, দেবজিৎদার মা গেছেন, দেবজিৎদার মা গিয়ে বলেছেন হ্যাঁ এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। যদি একদম বলেছেন, আরে বাইরে আমি নিজে ফোন করেছি দেবজিৎদার সঙ্গে, আমি কথা বলেছি। সব জায়গায় আপনার বেশ কয়েকটা প্রশ্ন তুলে দিই, দ্রুত দেখব যে আমরা প্রশ্ন রেখেছিলাম যে দুর্ব্যবহার করা হয়েছে, বয়কট করে বেরিয়ে এসেছি, উদ্ধত অহংকারী মিথ্যেবাদী কমিশন। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করলেন। কমিশনের বিরুদ্ধে প্রচারকে ভোটের অস্ত্র করে কি রাজনৈতিক লাভ হবে তৃণমূলের? লাভ হবে এমন মনে করছেন 69% লোক, লাভ হবে না 29% লোক, বলতে চাননি 2%। বঙ্গভবনে দিল্লি পুলিশের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী, ঘরে ঘরে তল্লাশির অভিযোগ। বঙ্গভবনের নিরাপত্তায় ডিএসপির নেতৃত্বে দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের 22 জন কর্মী। পুলিশ বনাম পুলিশ সংঘাতের পরিস্থিতি কি রাজধানীতে তৈরি হচ্ছে? 91% মানুষ মনে করছেন হ্যাঁ এই ঘটনায় পুলিশ বনাম পুলিশের সংঘাতের একটা পরিস্থিতি রাজধানীতে দিল্লিতে তৈরি হতে পারে। 8% মানুষ সেটা মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। সরাসরি আসবো এবার দিল্লিতে এসআইআর এর ক্ষতিগ্রস্তদের পুলিশি হেনস্থার অভিযোগ। এসআইআর নিয়ে আলোচনা হবে বিধানসভাতে। এই পরিস্থিতিতে আদৌ কি ঠিক সময়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে? 14% মানুষ মনে করছেন যে ঠিক সময় প্রকাশ করা যাবে, 85% মানুষ মনে করছেন যাবে না, বলতে চাননি 1%। এর সরাসরি মন্তব্যে যাব অতীশচন্দ্র ভাওয়াল, তিনি লিখছেন এসআইআর কাণ্ডে মৃত্যুর দায় নির্বাচন কমিশনের হলে কারখানায় আগুন লেগে পুড়ে শ্রমিকের মৃত্যুর দায় কেন রাজ্য সরকারের হবে না? শেখ শামীম লিখছেন মিসবিহেভের অভিযোগ নয়, বরং কমিশন ও মুখ্যমন্ত্রীর বৈঠকে ইতিবাচক রাস্তা বের হওয়াটাই কাম্য ছিল। সুভাষ ঘোষাচার্য লিখছেন এসআইআর এর নামে প্রকৃত নাগরিকদের হয়রানি কাম্য ছিল না, কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে ব্যর্থ।
সঞ্জয় দফাদার লিখছেন, এসআইআর এ ভোটার লিস্টের ভূতেরা বাদ যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী আতঙ্কিত। কৌশিক চৌধুরী লিখছেন, এই দড়ি টানাটানির মধ্যে ভোটার লিস্টটা ঠিকঠাক তৈরি হবে তো? ঠিক যে সংশয়টা যে কোনো মানুষের মনেই আসবে। ঠিক এখান থেকে আমি কাকুলিয়া রোডের ঘটনায় আসবো এবং তা নিয়ে আলোচনা আসতেই হবে। দেখুন, দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে সোনা পাপু। এলাকা জুড়ে সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব। খাস কলকাতার বুকে গোলপার্কের কাছে কাকুলিয়ায় ভয়ঙ্কর ঘটনা। এর আগেও গণেশ পুজোর সময় হয়েছে, সেম আবার সোনাবাপুর ছেলেরা আবার এরকম করছে, ওরা এলাকা দখল করতে চাইছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে সকাল থেকেই সেখানে পুলিশ যেমন মোতায়েন, তার সঙ্গে সঙ্গে এই শুলতিগুলো পড়ে রয়েছে, যেগুলো একের পর এক বোমা এখানে ফেটেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে পুলিশের গাড়িতে হামলার অভিযোগে একটি শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তার পাশাপাশি কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপ্পু দলবলের বিরুদ্ধে একটি অভিযোগ ও পাল্টা কাকুলিয়ার বাসিন্দা, পেশায় প্রমোটার ও পঞ্চানন তলার তৃণমূল কর্মী বলে পরিচিত বাপি হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সোনাপাপ্পুর গোষ্ঠী। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে, 10 persons have been arrested। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে বাবু সোনা নামে এক ব্যক্তির নাম রয়েছে। স্থানীয় সূত্রে দাবি, যিনি সোনাপাপ্পুর ঘনিষ্ঠ। ও তৃণমূল টুল করে মনে হয়, কে? ওই বাপি। আর আপনার ছেলে? আমার ছেলেও করে, তৃণমূল করে। আগে ওই একটা ওপারে মার্ডার করেছিল, খুব বদমাশও, তৃণমূল করে আমি জানি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে একাধিক ছবি, যার কোনোটাতে অভিযুক্ত সোনাপাপ্পুর সঙ্গে দেখা গেছে রাসবিহারী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, কোথাও আবার তার পাশে তৃণমূল নেতা বৈশানব চট্টোপাধ্যায়। আমার সঙ্গে ছবি দেখা যেতে পারে, আমার ছবি আছে বলে দুষ্কৃতকারী ধরা পড়বে না, এটা তো হতে পারে না। বাপি হালদারের সঙ্গেও দেবাশিস কুমার, বৈশানব চট্টোপাধ্যায়ের ছবি সামনে এসেছে। আমি সকলের অনুষ্ঠানে যাই, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। পশ্চিমবঙ্গের গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাও কোনো অনভিপ্রেত ঘটনা নিশ্চিতভাবে নিন্দনীয়। তো এখন বিচ্ছিন্ন ঘটনা, সমাজ, পুলিশ প্রশাসন দেখছে খারাপ ঘটনা থামাতে হবে, কিন্তু অন্য রাজ্যে যা ঘটছে, আমাদের রাজ্যে 34 বছর আগে যা ঘটো, তো সেগুলোকে তো তুলনা করে লাভ নেই। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। মশারি মেরে বেড়াবে, কারো তো তার তো এত ক্ষমতা নেই। যদি তারা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না পায়, রাজনৈতিক দলের সাপোর্ট পেয়েই আজকে এরকম অবস্থা হয়েছে। এবং আরও যতদিন যাবে, যদি রাজনীতির লোকেরা যদি এখনও পর্যন্ত মানে কোনো নিজেদেরকে সংযত না করে বা এদের সাথে সেরকমভাবে দূরত্ব বজায় না রাখে, তাহলে কিন্তু ওই জিনিসটা দিনকে দিন বাড়তেই থাকবে। আইনের শাসনটাই জিওপার্ডাইজড হয়ে গেছে আর কি, মানে কোনো ভয় নেই। ভর সন্ধ্যেবেলা যদি বোমা গুলি চলে, তাহলে সাধারণ মানুষের জীবনটাই তো খুব আশঙ্কিত এবং বিপন্ন। রবিবারের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় জখম হয়েছেন 4 জন। তাদের মধ্যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2 জন। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুলদা, মাসের পর মাস, বছরের পর বছর এই চলবে বকরার লড়াই, মানে তৃণমূল বনাম তৃণমূল, জেলাতেও যা শহরেও তা। এই দেখুন, কাকুলিয়া রোডে 6 মাসের মধ্যে 2 বার এই ধরনের ঘটনা হলো। রাসবিহারী কানেক্টর, আনন্দপুর, পরের পর ঘটনা। দেখুন, সব তোলাবাজ অপরাধীরা যদি শাসক দলে চলে আসে, হয় এলাকা দখল, নয় বকরা, নয় প্রমোটিং। হ্যাঁ, তো প্রমোটিং মানেও রোজগার, আর তোলাবাজি মানেও রোজগার, কাটমানি নেওয়া মানে রোজগার। এক কথায় রোজগারের জন্যে শাসক দলের আশ্রয় থাকছে। তো কিন্তু রোজগারের পরিমাণ যে প্রমোটিং হবে সেটা তো সীমাবদ্ধ, বা কার কাছ থেকে আপনি কাটমানি নেবেন সেটা তো সীমাবদ্ধ, ধমকে চমকে টাকা নেবেন সেটাও তো সীমাবদ্ধ। তাহলে একটা নির্দিষ্ট এলাকায় অন্য যেজন টাকা তুলছে তাকে সেখান থেকে উৎখাত করতে হবে। আপনি আজকের কথা বলছেন, কিছুদিন আগে খেয়াল করুন তো, সুশান্ত ঘোষ কাউন্সিলর, একদম ওই জন্য তো আনন্দপুরের কথা বললাম না, তাকে গুলি করতে গেলেন, গুলিটা যে কোনো কারণে হোক বেরোলো না, উনি বেঁচে গেলেন। কিন্তু যিনি গুলি করতে পাঠিয়েছেন বলে তারা কতদিন বিবৃতি দিলেন, এবং তার সঙ্গে
শাসক দলের নেতার যোগ আপনারা দেখিয়েছেন। এই যে আজকে দুটো গ্যাংয়ের মধ্যে লড়াই দেখছেন, দুই পক্ষই শাসক দলের লোকদের সঙ্গে যোগাযোগ আপনারা দেখাচ্ছেন। তো অরূপ, আমি বলছি দূরবীন দিয়েও বিরোধী খুঁজে পাওয়া যাচ্ছে না, দু দলই ঘোষিত, শুধু ছবি দেখতে হবে না, ছবি তো অনেক মিথ্যে কথা বলে, দু দলই তৃণমূল বনাম তৃণমূল। ঠিক ঠিক, নজরুলদা হঠাৎ করে বললেন যে সবাই নাকি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তো নজরুলদার হঠাৎ করে এই গুলিটা প্রতিক্রিয়াশীল লাগলো। নজরুলদা যখন দায়িত্বে ছিলেন 2000 সালের 23শে জানুয়ারি, গুরুপদ বাগচি ওই কসবায় যখন খুল হলো, গুলিটা কি প্রগতিশীল গুলি ছিল? আজকের গুলিটা প্রতিক্রিয়াশীল। আমরা এই সময় সাথে সাথে 10 জনকে অ্যারেস্ট করেছি, সেই সময় কারা অ্যারেস্ট হয়েছিল? এইখানেই পার্থক্য। আজকে যখন গুরুপদ বাবু শ্রী মণিদীপা অভিযোগ করেছিলেন 6 মাস আগে যদি এই কাকুলিয়াতে ঘটনাটা ঘটতো তাহলে কি গ্রেফতার হয়নি? তার মানে তো দুষ্কৃতীরা বাইরে ঘুরছে। পার্থক্যটা এখানেই যে এখানে অপরাধ করলে গ্রেফতার হবে, সে রং না দেখে, কে কোন দল না দেখে। যখন আমি বলছি সমস্যাটাও এখানে, উনি একটু আগে পুলিশকে মানে কার্যত চোর বললেন। উনি প্রথম বক্তব্যের সময় উনি নিজেও তো পুলিশ কর্তা ছিলেন, উনি নিজে পুলিশ কর্তা ছিলেন, পুলিশকে চোর বললেন কার্যত। তখন পুলিশ এখনো বলতাম, এখনো বলবো, কোন লোক তুমি মহারাজ সাধু হলে আজ বাকি সব চোর। দেখুন, নেতাদের হাত দুষ্কৃতীদের মাথায় থাকে, সেই জন্য দুষ্কৃতীদের দাপট। এক সেকেন্ড, আর আমি বলছি নেতাদের হাত দুষ্কৃতীদের মাথায় আছে বলে পুলিশ অ্যাক্ট করে না, এই অভিযোগ আজকের নয়, এক করেছে তো পুলিশ। না, আমি আপনাকে বলি, আমরা ফালতু আলোচনা করছি, এটা দাদা বৌদির লড়াই। মানে দাদা বৌদি মানে সবসময় বিরিয়ানি নয়, বোমাও হয়। বৌদির এলাকা দাদা বোমা। গ্রেফতারের কথা বলছে, মূল অভিযুক্তই ধরা পড়েনি। তার কারণ দুপক্ষই তৃণমূল। আমি আপনাকে বলছি যে দেখুন, যারা ধরা পড়েছে এটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা যাকে হাতের সামনে পেয়েছে ধরে ঢুকিয়ে দিয়েছে। আমি বলছি এফআইআর নেম নোটোরিয়াস কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, দেখবেন কাউকে অ্যারেস্ট কে বলেছে? আমি মধ্যে দ্বিতীয়বার খুব দুটো বিষয়টা হচ্ছে, দুটো জিনিস এখানে আছে। একটা তো সজলদা বলেই দিলেন, আমার বক্তব্য হচ্ছে এই সোনা পাপ্পু নিয়মিত এই অঞ্চলে গন্ডগোল চালায়। আচ্ছা, আপনি বলছেন দুপক্ষের লড়াই, গুলশান কলোনি কয়েকদিন আগে মনে আছে, একেবারে তৃণমূল বনাম তৃণমূল। এই তৃণমূল বনাম তৃণমূলের লড়াইতে আমরা মালদা দেখেছিলাম দুলাল সরকার, আমরা দেখেছি বক্তুই, আমরা দেখেছি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী দেখে কথা হচ্ছে এখানে এই যে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, অরূপ যেটা বললো আমি একই কথা বলতে চাই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে প্রশাসনে আছে, অন্তত অ্যারেস্ট হয়েছে যতবার যা ঘটনা। তারা যারা পাওয়ারে থাকে, এটা আমি এই স্টুডিওতে অনেকবার বলেছি, তারা সবসময় পাওয়ারের সঙ্গে থাকে। পার্থক্যটা এটাই জয়দেব খানের মতো লোক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি থাকলে অ্যারেস্ট হয় না, এখানে অ্যারেস্ট হয়। এটাই আমার কনসার্ন একটা জায়গাতে, দেখুন ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি কথা বলতে চাই না, এখানে অনেকেই বললেন। আমি কিন্তু বারবার বলছি, এই মানুষগুলো আপাতত আপনার দুটো গোষ্ঠী মনে হতে পারে, ভোটের রাজনীতিতে একটা গোষ্ঠী হয়, এবং আমি কিন্তু এই ভোটের দিন এক হয়ে যায়। এবং শুধু তাই নয়, এই অঞ্চলে কিন্তু এই দুইজন বহু প্রার্থীকে প্রচার করতে দেয় না, ভয় দেখায়, সন্ত্রস্ত করে রাখে, ভোট লুট করে। ফলে ভোট মানে সরাসরি গণতন্ত্রহীনতার সাথে এই গোষ্ঠীগুলোর সম্পর্ক আছে। এইবার দ্বিতীয় যে বিষয়টা, একটা খুব সিরিয়াস আমি মানে অবজারভেশন রাখছি, এটা ওর থেকে জানবেন। একটা হলো পাড়ায় পাড়ায় সমাধানের নাম করে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে নির্বাচনের রাজনীতির দিকে তাকিয়ে কিনা আমি বলতে পারবো না, বিনা পয়সায় পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কোনো পয়সা নেই কিন্তু বিপুল টাকা খরচা হচ্ছে। ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী পিকনিকে যেতে বারণও করেছেন, আমি তো অন ক্যামেরা দেখেছি। এক্স্যাক্ট তাই, এই যে পাড়ায় পাড়ায় পিকনিকে নিয়ে যাচ্ছে, কাউকে পয়সা না দিতে হচ্ছে না, তাহলে পাড়ায় পাড়ায় সমাধানের টাকার সাথে এই পিকনিক গুলো সম্পর্ক আছে কিনা? যদি থাকে সুমনদা, তাহলে আপনার আমার ট্যাক্সের টাকা শেষ হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে জয়ের আগে কোনো পিকনিকে যেন কেউ না যায়। আমি বলছি এ তো সরাসরি, আপনি সবকিছু বাদ দিন, দলনেত্রীর নির্দেশ না মেনে পিকনিকে গেলেন কি করে?
আর সেই টাকা এলো কোথা থেকে, এই প্রশ্ন উঠবে। কিন্তু দ্রুত আমি একবার এই নেক্সাসটা, এই বকরার কথা হচ্ছে না, প্রমোটিং, সিন্ডিকেট, এলাকা দখল, এই ট্রায়োটা ঠিক কি চেহারা দেখুন। সোনাবাবুর ছেলেরা আবার করছে, ওরা এলাকা দখল করতে চাইছে, 3টে বোম মেরেছে, বোম মারতে এসছে। ভর সন্ধেয় দুষ্কৃতী তাণ্ডব, বোমা, গুলি, অস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ খাস কলকাতার গোলপার্কের কাছে কাকুলিয়ায়। দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ফের বেআপ্রু নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু কেন এই বিবাদ? নেপথ্যে উঠে আসছে সেই সিন্ডিকেট চক্র। পুলিশি তদন্তে উঠে আসছে রবিবার সন্ধে কাকুলিয়া রোডে এই যে অশান্তির নেপথ্যে রয়েছে মূলত প্রমোটিং বিবাদ। বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের ট্র্যাকের এক প্রান্তে যখন সোনাপাপ্পুদের দখলের মধ্যে রয়েছে, ঠিক অপর যে প্রান্ত রয়েছে এই যে জায়গা, সেখানে যে বাপি হালদারদের তাদের গ্রুপ কিন্তু এখানে কাজ করে। এই যে জায়গা, সেই জায়গা দখল কার গায়ে থাকবে, কার শক্তি কতটা বেশি রয়েছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু এই বিবাদের সূত্রপাত। বাবুসোনা মিন্টায়, অজিত, তারপরে হচ্ছে মূল লক্ষ্যটা কি, এলাকা দখল করার চেষ্টা করে সোনাবাপু সব জায়গায়। এদের চেলা চামুন্ডাদেরকে রেখেছে, এরা 2 নম্বরই যত কাজ করার করে, হয়তো করবে প্রমোটিং, সেটার জন্য এলাকা দখল করার চেষ্টা করছে হয়তো। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। আলিপুর আদালতে পুলিশ যে রিপোর্ট দিয়েছে সূত্রের খবর, তাতে উল্লেখ ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যে 7:45। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনাপাপ্পু গ্রুপে অশান্তি তৈরি হয়। অভিযোগ, সোনাপাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাকুলিয়া রোডে। তার জেরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কাকুলিয়া রোড। কি কাজ করে উনি? এইসব কনসার্টানের এইসব কাজ টাজ করে, প্রমোটিং করে। হ্যাঁ, এই বাবু সোনা এবং ওনার যে দল বলে, ওনার তার মাথা খুঁজলেই পাবেন। তাদের এখানে এসছিল প্রভাব খাটানোর জন্য। কোনো কারণে এখানে পাড়ার লোক সবাই মিলে বেরিয়ে যায়, ওরা চলে যায়। আমরা জানি এই পর্যন্ত শেষ। কিন্তু কালকের ঘটনাটা পুরোপুরি একদম কোনো কারণ নেই। শুধু কাকুলিয়া রোডই নয়, 11 সেপ্টেম্বর গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে এভাবেই তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সামনে আসে মিনি ফিরোজ গ্যাংয়ের নাম, সেখানেও সামনে আসে এই সিন্ডিকেট বিবাদ। চোপড়ায় তৃণমূল কর্মী জেসিবি থেকে আরিয়া দহের ত্রাস, জ্যান সিং এর নৃশংস কীর্তি, বারবার দুষ্কৃতী দৌরাত্মের অবাধ ছবি সামনে এসেছে। আর সেই সঙ্গে জুড়েছে শাসক দলের যোগসূত্র। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। আরে ও তৃণমূলের মেন, ওখানে ভোট লুটেরা, পুরো কসবা টু একদম রাসবিহারী ওই পোর্শন পুরো সোনাপাপ্পু করে, এটা নটোরিয়াস ক্রিমিনাল। প্রমোটিং, সিন্ডিকেট, আপনি এক বাক্যে সকলকে খারাপ বলতে পারেন না। এটাও একটা পেশা। যারা বৈধভাবে পেশা করছে, স্বচ্ছভাবে পেশা করছে, তাহলে এইভাবে তাদের বদনাম করে লাভ নেই। সব পেশাতেই কিছু দুষ্ট গরু থাকে। সিন্ডিকেট বিবাদে কি কোনোদিন লাগাম পড়বে? আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, আমাদের পেশায় ঘটনার ঘনঘটা চলতেই থাকে। খবর করতে গিয়ে কখনো কখনো আক্রান্ত হতে হয়, যেমন কদিন আগেই বেলডাঙায় মার খেতে হলো আমার সতীর্থদের। পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু যেটা বদলায় না সেটা হলো গত 2 দশক ধরে আমাদের ওপর আপনাদের ভরসা। আপনারা জানেন, ভারতবর্ষে 2015 সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা, বার্ক, গোটা দেশে সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে। তাদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই সমস্ত তথ্য দেখে নিতে পারেন। আবার বলছি, আপনাদের এবিপি আনন্দের এই পাশে থাকাটাই তথ্য পরিসংখ্যানের দিক থেকে নিত্য নতুন নজির তৈরি করছে। তাই আজ নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা সমস্ত নিউজ চ্যানেল এবং ডিজিটাল মিডিয়াকে এবিপি আনন্দের শুভেচ্ছা আর অভিনন্দন। আর আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।